টেস্ট করছো? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের মাগুরা টক অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ 2 দিন যাবৎ মাগুরার পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন নিয়ে অনুষ্ঠান করছি এবং সরাসরি কথা বলছেন আহ, যে সমস্ত প্রার্থী। আমি গতকাল করেছি সভাপতি পদপ্রার্থী এবং আজকে সকালেও করেছি সাংগঠনিক পদপ্রার্থী। আমি আজকে হাজির করেছি আহ, আমাদের হেভিওয়েট প্রার্থী, আহ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। উনি আমাদের মাঝে আছেন, একজন তানভীর রহমান উজ্জ্বল। ওনার মার্কা হচ্ছেন তালা মার্কা। এরপরে আমাদের মাঝে রয়েছেন ফরিদ হাসান খান, ওনার মার্কা হচ্ছে কাপ্রিস মার্কা। প্রিয় দর্শক, মাগুরা পৌরসভার বিএনপির কাউন্সিল নির্বাচন আগামী 8 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 শক্তিশালী এবং আরো কয়েকজন পদপ্রার্থী। আজকের অনুষ্ঠানে আমরা দুজনকে পেয়েছি, তাদের মুখোমুখি বসিয়েছি এবং আলোচনার টেবিলে এনেছি। এখানে তারা নিজের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রাম, দলীয় পরিকল্পনা এবং ভবিষ্যৎ ভীষণ শেয়ার করবেন। দর্শকরা জানতে পারবেন কেন তারা ভোট দেবেন, দলের সংগঠকে শক্তিশালী করতে তারা কি পরিকল্পনা রেখেছেন এবং দলের ভেতরের বিভাজন ও গ্রুপিং নিয়ে তাদের অবস্থান কি। চলুন শুরু করি আজকের মাগুরা টক। প্রিয় দর্শক, স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ফোন করে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই মাগুরা টক অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স এবং ড্রিম মাশরুম সেন্টার মাগুরা এবং মাগুরা টাইমস 24 এর সৌজন্যে। আমি প্রথমেই জানতে চাচ্ছি, তানভীর রহমান উজ্জ্বল, আপনি কেমন আছেন? জি, আল্লাহর ইচ্ছা ভালো আছে। আপনার কাছে আমার শুরুতেই যে প্রশ্ন, আপনার রাজনৈতিক যাত্রা শুরু এবং ছাত্র জীবন কেমন ছিল? আন্দোলন, মামলা, জেল সব অভিজ্ঞতা শেয়ার করুন এবং আহ, বলুন যে কেন আপনার এই অভিজ্ঞতাকে আপনাকে সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব দিতে প্রস্তুত করেছেন। ধন্যবাদ। আমি 88 সালে আমাদের আমাদের এলাকার 4জন ফ্রেন্ড, আমরা একসাথে, ফ্রেন্ড এবং বড় ভাই, জিল্লু, সালাম, ইলিয়াস এবং আমি, এরা আমরা একসাথেই চলাফেরা করতাম এবং একসাথে 88 সালের ডিসিশন নিই যে আমরা মাগুরা কলেজ মানে কলেজ ছাত্র দলে আমরা অংশগ্রহণ করব। সেই হিসাবে আমরা একসাথে যোগদান করি। এরপরে 90 সালে যে পৌরসভার যে কমিটি হয়, সেই কমিটিতে আমি 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পাই এবং পরবর্তীতে আমি যাদের সাথে 90 সালে আন্দোলন করেছি, এই আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল, আমাদের মানে যা পর আক্রমণ, একদিন তো আজকে একজন ব্যক্তি আছেন যিনি আমাদের দলে আছেন, তিনি সরাসরি থেকেও আমাদেরকে দাবড়িয়েছেন, পুলিশদের মানে যেটা ধরার চেষ্টা করেছেন। তারপরেও আমরা আন্দোলন করেছি, কলেজের ভিতরে আমরা ব্যারিকেড দিয়েছি, গাড়ি ঢুকতে দিইনি এবং আমাদের আন্দোলন ছিল একটা, এখন তো মোবাইল যুগ, তখন আমরা বুঝতাম যখন যে ডিবি বা অন্যান্যরা আমাদেরকে ঘিরে রাখছে, তখন আমরা স্থান চেঞ্জ করতাম, আবার আচমকা মিছিল করে আবার গলিতে চলে যেতাম। এইভাবে করে করছি দেশ এরশাদ বিরোধী আন্দোলন। সে সময় যখন তাদের পতন হয়েছে, আমরা দেখেছি যে আমাদের সাথে যারা ছাত্রদল করেছে, এরা আপন ভাইয়ের থেকেও মানে গভীর এবং একে অপরকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। এতে আমি এত উজ্জীবিত, আমি সার্বক্ষণিক রাজনীতি, যেটা আসলে রাজনীতির মতোই করেছি, কারণ পড়ালেখার সাথে সাথে সবসময় আমাদের এই বন্ধুকে কার বিপদে যেতে হবে, কার কোন সমস্যা সেটা দেখতে হবে, এই কাজগুলো করেছি। তো ছিল আন্তরিকতা এবং আমার অনুপ্রেরণা ছিল আমার এই ছাত্র দলের ভাইয়েরা, যারা আমার সাথে তৎকালীন সময় কাজ করেছে। এরপরে 95-96 সালের দিকে মাগুরা জেলা ছাত্র দলের কমিটি বিলুপ্ত করে মার্চ মাসের দিকে 93, সেখানে আমাকে সদস্য সচিব করা হয়, 1 নম্বর সদস্য। আর জনাব আলমগীর হোসেন, উনি হচ্ছে বাড়ি যেহেতু মাগুরার বাইরে, মাগুরায় তীব্র গ্রুপিং নিরসনের জন্য ওনাকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং কমিটি করার জন্য প্রস্তুত করে থাকতে বলা হয়। আমি সদস্য সচিব হিসাবে ছিলাম 1 নম্বর সদস্য হিসাবে। এরপরে 96 সালে ফুল কমিটি, ওইটার আমি সেক্রেটারি, জনাব আলমগীর হোসেন তখন হচ্ছে সভাপতি হিসাবে কাজ করে। এরপরে আমরা 96 সালে আওয়ামী
গভর্নমেন্ট যখন এসে যায় আমাকে 3 বার জেল হাজতে থাকতে হয়েছে এবং 7-8 বার হচ্ছে থানা হাজতে অ্যারেস্ট করেছে, এইভাবে আবার ছেড়েও দিচ্ছে। বেশ নির্যাতন ছিল আমাদের পর, আমাদের ঘর বাড়ি অনেক সময় ভেঙেছে এবং পুলিশে হয়রানি নানাভাবে হতে হয়েছে। এরপরে যেটা এটা হলো আমি মাঝে একটু আমার যেহেতু আমি দাম্পত্য জীবনে পৌঁছাই 2001 সালে, তখনই হচ্ছে কর্মের জন্য আমাকে এনজিওতে কাজ করতে হয়। তারপরে দেখলাম যে মাগুরাতে 2006 সালের দিকে যখন 28শে অক্টোবর যে ঘটনাটা ঘটলো, সেই সূত্র ধরে পরবর্তীতে 111 তৈরি। এই 111 যখন দেখলাম যে মাগুরার, আমি কিন্তু দেখেছি যে আমাদের কদমতলা থেকে শুরু করে কলেজ মার্কেট আমাদের দলীয় লোকজনের অভাব নাই এবং প্রচুর পরিমাণে মোটরসাইকেল থাকে, কিন্তু পরক্ষণে 111 আসলে আর দেখি নাই। তখন চিন্তা ভাবনা হলো আমি একটা কলেজে ঢুকি, আদর্শ কলেজে 2006 সালের 6 নভেম্বর যোগদান করি এবং পরবর্তীতে এইটার পরিপ্রেক্ষিতে আমার চাহিদা তৈরি হলো যে আমরা একটা শিক্ষক সংগঠন করব, যেটার নাম হয় জাকশিস। আমাদের জামিল কদের ডলার ভাই ওনার আহ্বায়ক, আমি সদস্য সচিব হিসাবে জাকশিসের পথ চলা শুরু হয় এবং পরবর্তীতে আমরা অনেক, যে সময় সব ভয় পেত 111-এর ভিতরে, তখন আমরা শিক্ষকদের মাধ্যম দিয়ে আমরা জানি যে শিক্ষক হচ্ছে অনেকের কাছে হচ্ছে গ্রহণযোগ্য এবং তাদের ছাত্ররা থাকে এবং বাইরে গ্রহণযোগ্যতা রয়েছে, প্রশাসনিক চাপটাও একটু সম্মানের জন্য আমরা কম পাবো, এই আশায় আর কি আমরা যেখানে সেখানে ঘুরে বেড়ি। এবং পরবর্তীতে কবির সাহেব আহ্বায়ক আসেন, উনি সব মানে অ্যাডভোকেট মুকাদ্দেস হোসেন, উনি যুগ্ম আহ্বায়ক, ওনারদেরকে আমরা অন্তত দাওয়াত করে প্রোগ্রামগুলো করতে পেরেছি পেশাজীবী হিসাবে। এবং পরবর্তীতে যখন কমিটি হয়, মূল কমিটি, এই মূল কমিটি তার আগেই হচ্ছে নির্বাচন হয়। এই নির্বাচনে আমাদের শিক্ষকদের একটা গাড়ি স্পেশালভাবে দেওয়া হয়, যে গাড়ির মাধ্যমে আমরা সারা মাগুরায়, মানে আমরা বিশেষ করে মাগুরা একে কাপুর সাহেব ইসলাম মনোনয়ন পান এবং মাগুরা একে এমন কোনো গ্রাম নেই যে আমাদের শিক্ষকদের পদচারণা ছিল না। আমরা আলাদাভাবে এই লোকজনকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। আর আমি যেহেতু ছাত্র সংগঠনের সাথে আপনার জড়িত বিশাল ছিলাম, অভিজ্ঞতা। জি, আমার অনেকের সাথে এই সম্পর্ক, যেটা কাজকে আরো ত্বরান্বিত করতে সুবিধা হয়েছে। এটা গেল। এরপরে হচ্ছে যে এই যে আমার বাড়িতে আপনার আমাদের 2 ভাই, আমার ছোট ভাই অ্যাডভোকেট শফিকুর রহমান কল্লোল, যিনি যুবদলে আছেন, যুবদলের সভাপতি হিসাবে প্রথম আহ্বায়ক, উনি 12 সালে আহ্বায়ক হন, তারপরে 17 সালে আবার জেলা যুবদলের সভাপতি হন। এরপরে আমাদের উপরে নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। আমি অন্তত 70 বার পুলিশ কেস করি এবং তাদের নির্যাতন আরবি 70 বার? 70 বার, এবং হচ্ছে আরবিতেও আমার পিঠে পিঠে অস্ত্র থাকে, আমার গাড়িতেও তুলছে আনলো। তারপর আবার পরে স্যার বলেই আমার নামায়ও নিয়ে, এবং আমাদের পর নির্যাতন আমাদের পারিবারিকভাবে সবাই বলা যায়, আমাদের বউ বাচ্চা, তারা হচ্ছে শেষ মুহূর্তের যেটা কল্লোল যেদিন লাস্ট ওয়ান, মানে এই যে যেটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে, এইটার দিন হচ্ছে আমাকে ট্রেনে হিসেবে নিয়ে আসছে। আমার মেয়ে হচ্ছে আমাকে জড়াই ধরে এবং আমার বাড়িতে একজন ভাড়া থাকতে, সে রাত্রে ছবি তুলছে, এই ছবি তোলার অপরাধে তাকেই নিয়ে যাবে। আমি কিন্তু আপনাদের সাথে নিয়ে মহিলা পুলিশ তো নাই, কেন তাকে যাবে? তখন তার মোবাইলটা নিয়ে নেয়, যে মোবাইলটা কল্লোল পরবর্তীতে ছাড়াতে তার সেই মোবাইলটা উদ্ধার করে বানাতে। এটা গেল। আর হচ্ছে আওয়ামী আমরা পরে আবার আসবো। আমরা এখন ফরিদ হাসান খানের কাছে যাব। আমরাও জানি আপনি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আপনার পরিবারের একটা নাম আছে মাগুরাতে। আপনার ভাই যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা আহ্বায়ক কমিটির। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন। আহ, আপনি আপনার যে অভিজ্ঞতা, আপনার যে আন্দোলন সংগ্রাম আপনিও করেছেন রাজপথে থেকে, এই যে ছাত্র জীবন আন্দোলন, সেই অভিজ্ঞতা শেয়ার করবেন নতুন প্রজন্মের কাছে এবং আপনার যারা ভোটার আছে তাদের কাছে, মাগুরাবাসীর কাছে। কেন আপনাকে এই অভিজ্ঞতা, সাধারণ সম্পাদক পদে প্রস্তুতি গ্রহণ করলেন, এই অভিজ্ঞতার একটু শেয়ার করবেন। ধন্যবাদ একটু জোরে বলবেন। ধন্যবাদ মাগুরাতে শাহিনুর আলম ভাই। আমি, আমরা 2 ভাই রাজনীতি সম্পৃক্ত। আমি 1927 সাল 27 এপ্রিল বুবা ভাই
ওয়াহিদুর রহমান সাহেব বর্তমান সচিব। বর্তমান সচিব, উনি আলম ভাই, ওনাদের হাত ধরে আমি রাজনীতি করেছি। ফারুক ভাই, ওনাদের হাত ধরে আমি ফারুক ভাই সাথে তার আগে আলম ভাই ভাই আগে কিন্তু ওনাদের হাত ধরে রাজনীতি করেছি। এবং আমি মাগুরা শহরে একটা অঞ্চল, প্রত্যেকটা জেলাতে একটা অঞ্চল থেকে নাম কাটলাম। আমি সেই এলাকার এলাকার ছেলে। পাল্লা। এবং হ্যাঁ, ছোটবেলা থেকে আমি তো সাহসিকতা পেতাম চলাফেরা করতাম। এই জন্য অনেক নেতারা আমাকে পছন্দ করতে এবং তাদের কোথাও কোনো দেখুন, আপনারা যখন সাহস দেখিয়েছেন, দেখবেন একটা, আমরা শুনছি ক্যাডার, এই ক্যাডারদের সাথে কিন্তু অনেক মেয়েরা ছবি তুলতে চাইতো, বা তখন তো ওই প্রযুক্তি ছিল না, আপনাদেরকে দেখার জন্য আসতো, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন না, আগে আমরা কি করতাম, আগে দেখি ওয়ালিং করতাম, হ্যাঁ, ছবি টবি দিয়ে ওয়ালিং হ্যাঁ, করতাম। অনেক গ্রামের ছেলে গেলে ওরা বাস ভাড়াতে রাখি করতে আসতাম। ইভেন আমার ভাগ্যে এমনই হয়েছে যে টেবিলের উপরে দাঁড় করিয়ে রেখেছে আমি কোনো প্রোগ্রামে দেখার জন্য অনেক অনেক তখন টেবিলের উপর দাঁড় করিয়ে দেখতাম। এরা আসলে একটা পাওয়া। তারপরে আমি বলি, যখন স্বৈরাচার এরশাদ সরকার প্রথম সময় গণতন্ত্রের সময় আমরা তখন আন্দোলন করি, সেই আন্দোলন তো আমরা সবচেয়ে স্বৈরাচার এরশাদ সাহেবকে আমরা পছন্দ করি, আমরা বিএনপি সরকার সংসদ, তখন থেকে আমরা এই রাজনীতির সাথে আসি। যেমন আমরা দুই ভাই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আসলে কখনো কোনো পদ গতিকে রাখাই রাজনীতি করি, কারণ আমার একটা ভাই ছাত্র দলের প্রচার সংগঠন, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আরো ছেলে পেলে জুতো দিতে, আমরা দুই ভাই যদি সব পদ পদ্ধতি খেয়ে দিই, তাহলে তার অন্যরা রাজনীতি করা জুতো পাবে। একটু কারের মানসিকতা আমার সবসময় ছিল। আমি রাজনৈতিক অঙ্গনে আমার এই যে এত বড় প্রায় 17 বছর, এই 17 বছরে ব্যবসা বাণিজ্য শোনেন বন্ধ নাকি, অগণিত মামলা খেয়েছি, অগণিত বার জেল কেটেছি, জেল গেটের থেকে বের হয়েছে, আবার ধরতে জেল গেটের থেকে বের হয়েছে, এরকম বহুবার আমরা দুই ভাই এরকমের শিকার হয়েছি। বাড়িতে তো র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এ তো মনে করেন যে অগণিত বার, যেটা আপনার খাতা কলমে আসবে না। বাড়ির লোকজন পুলিশ দেখলে, সাধারণত মানুষজন অনেক আর্মি পুলিশ দেখলে ভয় চলে আসে। ফ্যামিলি, আমার বাচ্চাদের, আমার ওয়াইফের পুলিশ দেখলে, আর্মি দেখলে যে ভয়, এই ভয়টা তাদের ছিল না। এখন পুলিশ আর্মি গেলে দেখবে আপনারা, আমরা আসলাম ভাই পারছেন না, কারণ তাহলে আমরা তো এর অভ্যস্ত, জানতে পারি যে এত পুলিশ আর্মি বিডিআর আসছে, আমরা আপনার 4ই আগস্ট, হ্যাঁ, তখন তো আপনার আমি গুলি খেয়েছিলাম এবং যোদ্ধা যে ইয়েটা পেয়েছি, আমি এটা জুলাই যোদ্ধা হিসেবে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমি নিজেকে গর্ববোধ করি। গুলিটা আসলে এরা আমার পরীক্ষার একটা রেজাল্ট। আমি যে আন্দোলন করেছি, আন্দোলন করে যে একটা ইয়ে পাই, গুলি কাছে, এটা আমার আসলে একটা ভাগ্য। সবাই আসলে এটা পায় না, কারণ আমি আন্দোলন করেছি, একটা বড় প্রমাণ। কোথা থেকে বলছেন? দলের জন্য ইনশাল্লাহ সবকিছু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, বলেন, আমরা শুনতে পাচ্ছি। পৌরসভা 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি। জি জি, আপনি এখানে আমাদের দুইজন হেভিওয়েট প্রার্থী আছেন, একজন হচ্ছেন তানভীর উজ্জ্বল সাহেব এবং ফরিদ হাসান খান আছেন। কার কাছে আপনি জানতে চান? আমি তানভীর রহমান উজ্জ্বল সাহেব তো জি 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 ফরিদ হাসান খান সাহেব মনে হয় শিক্ষক। জি জি, পৌর বিএনপিতে ওনারা দুজন সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়ে। আপনারা আমার এই পেজ দেখলে ঠিক পাবেন। আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হলো যে কিছুদিন আগে দেখলাম যে ওই অস্ত্র সহ ধরা পড়েছেন আমাদের ফরিদ হাসান খান। হ্যাঁ, আপনি কি ছিলেন ওখানে? এরকম একটা হিসেবে দেখছি, মানে ফেসবুকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এখন উনি পৌরসভার ক্যান্ডিডেট। জি জি জি, এখন উনি যদি পৌরসভার এই হয়, এটা হচ্ছে যে অস্ত্রের বিষয়টা, ওটা জি জি। আচ্ছা, উনি আমাদের মাঝে আছেন, আমি আপনার কথা বুঝতে পেরেছি, উনি আমাদের মাঝে আছেন, উনি উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন।
বলেন, অসুবিধা না, বলেন। আর একটা দর্শক, 1 নম্বর ওয়ার্ডের একজন দর্শক ফোন করছে, ওই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আসলে সমস্যাটা হলো রাজনীতিতে গ্রুপিং আছে। আমি যদি এখন মুখোশ উন্মোচন করি, আমি একজন ব্যবসায়ী, আমি মাগুরা চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম তখন, আমি এখন ভাইস প্রেসিডেন্ট মাগুরা চেম্বার অফ কমার্স। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। আমি এখন ব্যবসায়ী, মাগুরা শহরের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার, 18 একর জমির উপর আমার অফিস, যা মাগুরা দ্বিতীয় কোনো ব্যক্তির নাই। একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাদরা, আমার কাছ থেকে চাঁদা নেওয়ার ক্ষমতা কারোরই নাই। আমার কাছ থেকে চাঁদা নেওয়ার ক্ষমতা কারণে কোনো নেতা, কোনো মস্তান, কোনো সরকার নাই। আমার একজন ব্যবসায়ী, আমার অফিসে আপনি মনে মনে লেবার শ্রেণীর লোক, বিভিন্ন শ্রেণীর লোক যাতায়াত করে, সেখান থেকে অস্ত্র উদ্ধার করে নিয়ে আসি। বলতে আমার কি বডি রিকভারি পাইছেন, এটা কি অস্ত্র? আমার কাছে তো আইন তো ধরেন বিচারাধীন, আমার কেস বা আমার যেটা অস্ত্র বিচারাধীন ছিল, এটার বিচার তখন রাষ্ট্রীয় করবে। এটা কি? এটা মাগুরা গোয়েন্দা সংস্থা সবাই জানে এটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এটা পাঠানো হয়েছে। আমি একজন মাগুরার 2-3 জনের ভিতরে একজন ব্যবসায়ী, এবং আমি কোটি কোটি টাকার কাজ বিগত দিনে করেছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখবেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে যদি আমি অবৈধ লোক হতাম, আমার তো অস্ত্র লাগছে। আমি কি ডাকাত? আমার ব্যবসায় 15 থেকে 20টা লাইসেন্স আছে। আমার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স থেকে সমস্ত ডিপার্টমেন্টাল লাইসেন্স আছে। সরকারের ভ্যাট ইনকাম ট্যাক্স দিয়ে আমি, তার পেপার আছে আমার, ঠিক আছে। একজন ফট করে আমার 70 উপকার একজন ফোন করে বললো আমার অফিস থেকে, সেটা নিশ্চয়ই মানুষ হয়তো বিশ্বাস করবে না। মাগুরার মানুষ জানে উনি কি স্পটে ছিল, ছিল না। উনি আনুমানিক নির্ভর কথা বলছেন এবং ফেসবুকে দেখেছেন। আমরা ফেসবুকে অনেক কিছুই দেখি। আমি ইনশাল্লাহ ভোটে জয়ী হয়ে গেছি। আমার আমার যারা আমার এখানে তারা নির্বাচন করতে, আমার ধারের কাছেও তারা আন্দোলন সংগ্রামে 17 বছর তাদের কোনো খোঁজেই পাবে। আমার বন্ধু বলো সে প্রফেসরি করেছে, সে আমার বন্ধুর নাই। সে বললো যে আমি 17 বছর রাজপথে ছিলাম, ঢাকা, খুলনা, প্রোগ্রামে ছিলাম, বলতে পারবে না। কিন্তু আমরা কে বলছেন, কোথা থেকে বলছেন? রাজপথে গুলি খেয়ে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনার নামটা বলুন। জি, আমি পৌরসভা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আসিফ। জি জি, প্লিজ। তানভীর রহমান উজ্জ্বল সাহেবের প্রশ্ন করতে চাই। জি। উনি বিগত 25 বছর কোনো আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত নাই। জি। এখন ফ্যাসিবাদ আমলিগ চলে যাওয়ার পরে ওনার হঠাৎ এত গুরুত্বপূর্ণ পদে আসার কারণ? জি, আপনি শুনতে থাকুন আমাদের প্রোগ্রাম। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমাদের এখানে সাধারণ সম্পাদক প্রার্থী আছেন, উজ্জ্বল সাহেব আপনার কথার উত্তর দেবে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আসলে আমরা যে কথাটি বলছিলাম যে এখানে আমরা লাইভে আসলে একটু সংযত করেই কথা বলতে চাই, যেহেতু এই মামলাটা বিচারাধীন আছে। একটু ব্যক্তিগত আক্রমণ না করে আমরা দর্শক একটু কথা বলি। তার কারণ এখানে সম্মানীয় ব্যক্তি এখানে বসে আছেন, আমাদের মাগুরার অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদরা, ছোটবেলা থেকেই রাজনীতি করে আসছেন, দুইজনই রাজনৈতিক পরিবারের সন্তান। এখানে টক শোতে বসছি, ও যদি এমন কোন লোক হয়ে থাকেন, মাগুরা শহরে এক স্থান থেকে আরেক স্থান যেতে 5 মিনিট সময় লাগে, উনি আমার সামনে এসে বলুন যে হ্যাঁ এর সাথে আমি জড়িত বা এটা আমি করতে পারি। ভাই, আপনি যিনি ফোন করেছেন দয়া করে এই বৈঠকখানায় আসেন, এখানে ফরিদ সাহেব আছেন, আপনার কথার উত্তর দেবেন। আপনারা বসে সুন্দর মতো সুন্দর পরিবেশে আপনি ওনার কাছে শুনে যাবেন যে আসলে ওই দিনের ঘটনা কি, এবং এই সম্পর্কে আমরা আর কথা না বাড়াই, মানুষ জানে, আমরা আর কথা না বাড়াই। গ্রুপিং রাজনীতির শিকার মাগুরাটায় যে আপনারা বলছেন গ্রুপিং, আপনার তো অবশ্যই গ্রুপিং আছে এখানে। গ্রুপিং আছে, কারণ এই গ্রুপিংটা সারা বাংলাদেশের বিএনপির কমিটি হয়, এখানে 5 থেকে 7 বার আহ্বায়ক কমিটি হয়েছে জেলা বিএনপি। অবশ্যই আপনি 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 আপনাকে সবাই চেনে, আপনি এই কথায় বিচলিত হবেন না। আপনার উত্তর আপনি দিচ্ছেন, আমাদের এই প্রোগ্রাম থেকেও আমরা উত্তর দিছি, এবং সাধারণ দর্শকও বুঝবে যে আপনি কেমন লোক। আমি আপনার কাছে জানতে চাই আপনার আন্দোলন সংগ্রামে কি ভূমিকা ছিল এই রিসেন্ট জুলাইয়ের আন্দোলনে? এইটা হচ্ছে আমি একটু আগে বলি, আমার যে প্রশ্ন ছোট ছোট করে উত্তর দেবেন, কারণ আমাদের আকাশের অবস্থা ভালো না, আমরা প্রোগ্রাম শেষে নিয়ে আসবো, অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, জি জি। আমাদের কবির মুরাদ সাহেবের যে কমিটি, যতদিন আমি কমিটিতে ছিলাম একটা প্রোগ্রাম পাওয়া যাচ্ছে এরকম কোনো নজর নাই, এবং পরবর্তীতে যখন কমিটিতে রাখি নাই
সামনে থাকি না, কিন্তু পিছনে থাকি না তা না। খেলাখেলি করা অভ্যাস শিক্ষক হিসাবে একজন ভদ্র মানসিকতার যারা লোক। দেখুন, আপনারা যখন রাজনীতি করেছেন আমরা দেখেছি, কাছে থেকে দেখেছি যে আওয়ামী লীগের মিছিল কত বড়, ছাত্র দলের মিছিল কত বড়, আবার একসাথে বসে চা খেতে দেখছি। কিন্তু আমাদের সেই পরিবেশটা এখন নাই। দেখেন, একজন অ্যাটাকিং করে প্রশ্ন করেন, এমন প্রশ্ন করছেন যে একটা বিভ্রান্তিকর একটা প্রশ্ন করেছেন আমার এই টক সাথে। আমি ক্লিয়ার করি একটু। তাহলে আমি মূলত ছিলাম এবং এখনো আছি, এবং মাঝে যে বিষয়টা যখন আমাকে মানে লাস্ট দুটো বললাম যে বড় প্রোগ্রাম করার কোনো সুযোগ তো ছিলই না জুলাই আগস্টে, এটা তো জানেন যে আমার ছোট একটা গ্রেপ্তার। এরপরের যে অবস্থা, আমরা শিক্ষকরা এই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য আমরা সব সময় তদারকির ভিতরে ছিলাম, এবং 2 তারিখে যখন আর্মির বৈঠক হয়েছে তখনই আমরা ধারণা করে ফেলছি 3 তারিখে প্রথম আলো আসছে, এবং এটা অবজার্ভ করে আমরা ধারণা করে ফেলছি যে সরকার আর টিকবে না, এবং নানা পয়েন্টে আমাদের ছাত্রদেরকে আমরা মানে সংযুক্ত করার নামিয়ে চেষ্টা দিয়েছেন। করেছি নানাভাবে। এটা তো আমরা অনেকেই জানি না। আমার মেয়ে হচ্ছে, সে বের হয়ে আসার জন্য চেষ্টা করে, আমি বাবা, এরকম অনেক শিক্ষক আছে। আজকে একটা মেয়ে মানে নিচে একটা বিয়ে হচ্ছে বান্ধবীর হায়াতে, তার ছেলে যাবে, বাপ সাথে সাথে আসতে, সে কিন্তু একটা আমরাও ঢাকাতে তাই করেছি, বাপ বাধ্য হয়ে সাথে গেছে ছেলে মেয়েদের। শিক্ষকদের এখানে বড় বড় ভূমিকা ছিল। ছাত্ররা তাদেরকে বুদ্ধি দিয়ে হোক, তারপরে তাদেরকে প্ল্যান দিয়ে হোক এই কাজগুলো করেছে, যেটার ভিতরে আমিও করেছি। এবং আমি আরেকটু করি, এই যে ছাড়া বিএনপি যেটা বললো ঢাকা খুলনা, ঢাকাতে আমার সৌভাগ্য হয়েছে মওদুদ আহমেদের সাথে এই প্রোগ্রাম করার, একই টেবিলে বসা এবং বক্তব্য রাখা। আমার সৌভাগ্য হচ্ছে এমপি আনোয়ারের সাথে বসা এবং বর্ষিয়ান রাজনীতি। এবং মানে লেফটেন্যান্ট জেনারেল মাহবুর রহমান, আলাল ভাই, আমানুল্লাহ আমান, তাদের সাথে স্টেজে বসা এবং বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাকে ঢাকা প্রেস ক্লাবে, এবং একটা হচ্ছে ভাসানী যে নবথিয়েটার ওইখানে। ধন্যবাদ। আমি পিকুল সাহেবের কাছে, ফরিদ সাহেবের কাছে যেতে চাই। এই যে দুইজন সাধারণ সম্পাদক প্রার্থী আপনি আমাদের মাঝে আছেন, আপনার প্রার্থী হিসেবে সবচেয়ে বড় শক্তি কি, এবং কেন কর্মীরা আপনাকে বেছে নেবে? আন্দোলন চলে মানে আমাদের কেন্দ্র থেকে ঘোষিত ছিল, ঘোষিত কর্মকর্তারা, তারা আন্দোলন ত্যাগীদেরকে মূল্যায়ন করতে, তারা রাজপথে থাকবে, ত্যাগীদেরকে মূল্যায়ন করবে, এই প্রতিশ্রুতি দিয়ে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম এই প্রতিশ্রুতি পেয়েছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করবো বলে আমাদেরকে মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়িত হওয়ার জন্য আমি আসলে পরীক্ষিত সৈনিক, সেটা মূল্যায়িত আমি আজকে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। কারণ এই দল সুসংগঠিত করার লোক সবাই সবার কথা শুনে না, সবাই সবার কথা শুনে না। এই ছাত্র দল করেছি, যুব দল করেছি, কোনোদিন কোনো নেতা বলতে পারবে না যে কোনো নেতার থেকে মিটিং করার জন্য, লোকজন তোলার জন্য 500 টাকা কোনো নেতা হাতের পাচ্ছে। যদি কেউ বলতে পারে যে তোমার হাতে আমি একদিন 500 টাকা দিয়েছিলাম করি, তাহলে আমার ভোট দেওয়ার দরকার নাই, আমার ভোটের প্রয়োজন নেই। আমাদের দুই ভাইয়ের নিজের পকেটের টাকা খরচ করে ছাত্র দলের যতগুলো প্রোগ্রাম হয়েছে জীবনে, তা করেছি, যুব দলের প্রোগ্রাম হয়েছে, সেগুলো আমরা করি। আমরা ছোটবেলার থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা ব্যবসা বাণিজ্য। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মুনমুন। জি জি, মুনমুন, কি জানতে চান বলুন। জানতে চাই যে যদি পরিত্রাণ বিজয়ী হয় বা জেতে, জি জি, তাহলে তার পরিকল্পনা কি? জি জি, আমাদের প্রশ্নে আছে, আপনি শুনতে থাকুন এবং আমাদের প্রোগ্রামটা দেখতে থাকুন। নিশ্চয়ই উনি এই পরিকল্পনার কথাও বলবেন। ধন্যবাদ। জি, উনি জানতে চেয়েছে যে আপনার পরিকল্পনা কি যদি আপনি বিজয়ী হতে পারেন। আমার পরিকল্পনা এই নোংরা রাজনীতি, মাগুরার এই নোংরা রাজনীতিটাকে প্রথম পদক্ষেপ নেওয়া। এই যে কিছু কিছু গ্রুপিং, যাদের কোনো গ্রুপিং হয়, এই গ্রুপিং নিরসন করা আমার প্রথম কাজ থাকতো। এবং ভালো লোকজন, তারা ভালো মানসিকতার লোকজন দিয়ে কমিটি দেওয়া, এবং জনাব তারেক রহমান এই বাংলাদেশের এই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে গণতন্ত্র
হারিয়ে দেওয়া গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে। জনগণের একত্রিত বা বাস্তবায়ন করা এবং দলকে সুসংগঠিত করা, এইটা আমার প্রধান কাজ থাকবে। যে মাগুরা একটা সুন্দর মডেল পৌর বিএনপি মানুষের সামনে তুলে ধরা, যারা পৌর বিএনপি দ্বারা মাগুরার লোকজন মানে মাগুরার উন্নয়ন বলেন, মাগুরার কমিটিগুলো সুন্দর কমিটি সদস্য, যাতে করে তারা দালাল প্রকৃতির যে কমিটির ভিতরে না থাকতে পারে, না ঢুকতে পারে। আসলে তারা উল্টোপাল্টা প্রশ্ন করে যে এরা আসলে দালাল, এরা রাজপথে ছিল না। এরা যদি রাজপথে থাকতো তাহলে আমার সম্পর্কে ভাই আমাকেও দালাল বলে। আমি তো ভাই একজন সাংবাদিক, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাইকে নিয়ে ইন্টারভিউ করেছি। আমি চেষ্টা করি একটা নিরপেক্ষ থাকার জন্য, সেখানেও একটা গ্রুপ আছে দালাল বলবেই। তাদের বাপ মার ঠিকানা নেই, এদের ডিএনএ টেস্ট করার দরকার। যারা এই সমস্ত মন্তব্য হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি 3 নম্বর ওয়ার্ড থেকে বলছি। জি জি বলুন। আমি তানভীর সাহেবের কাছে আমার প্রশ্ন। জি জি জি। উনি বারবারই একটা কথা বলছে যে আমার মেয়ে এখানে ছবি আঁকছেন, আমি একজন শিক্ষক। উনাকে তো আমরা কখনোই মাঠে দেখি নাই। অনেক মা বোনেরা কিন্তু 4 তারিখে যুদ্ধ করেছেন, জি জি জি, কিন্তু উনাকে আমরা পাই নাই, ওনার ছবি কোথাও আমরা পাই নাই। দেখেন পরিষ্কার উনি খুলনা বিভাগের যতগুলো প্রোগ্রাম, ঢাকার যতগুলো প্রোগ্রাম, এবং উনি প্রমাণ দেখেন বিষয়ে আপনার বলবে, তার নামে বিপদ বলবে, কারণ তারা বড় ব্যবসায়ী। জি জি, তাদের রাজনৈতিক ভালো নেতৃত্ব তারা দিতে পারে। প্রতিহিংসা স্বরূপ অনেকেই অস্ত্র বা অনেক কিছু নিয়ে তাদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য অনেক লোক পেছনে রেখে থাকে। অতএব আমরা জানি যে ফরিদ খান কেমন। তানভীর হোসেনকে আমরা অনুরোধ করবো, ফরিদ খান কেমন এটা উনি আরেকটু ভালো করে যাচাই বাছাই করে। উনি কিন্তু রাজনীতির মাঠে সালে উনি ছিলেন, উনি কিন্তু ছিলেন না। ওনাকে আচ্ছা, উনি ওনার উত্তর দেবেন, অসুবিধা নাই। শোনেন আমি বলি, এখানে আমরা দেখেন এই যে দুইজন প্রার্থীকে আমরা বসিয়েছি, এটাও কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য। মাগুরাতে এরকম মুখোমুখি বসানোর মতো কোনো সাংবাদিক ছিল না। আমি কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি এবং আওয়ামী লীগকে একত্রে বসিয়েছে, এবং এই গ্রুপিং এর কারণে এখন একজন আরেকজনকে অনেকেই মুখ দেখা দেখেই নাই, তারপরেও এই দুইজন প্রার্থীকে আমরা বসিয়েছি। আমরা আশা করি বিভ্রান্তিমূলক কোনো প্রশ্ন করবেন না। তানভীর সাহেব উত্তর দেবেন, অসুবিধা নেই। আর পিকুল সাহেবের কাছে কোনো কিছু জানতে চান কিনা? তানভীর সাহেবের উনি কতদিন জেল খেটেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কথায় উনি বলবেন ওই সময়। আপনি ফরিদ খানের কাছে কিছু চান কিনা, আপনি একজন দর্শক হিসেবে? সে নির্বাচিত হয়ে পৌরবাসীর জন্য উনি কি করতে চান? আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম, উনি উত্তর দেবেন। ফরিদ হাসান খান, আপনি একটু পরে উত্তর দেবেন, আমি তানভীর সাহেবের কাছে আসি। আপনি দেখলেন একজন দর্শক প্রশ্ন করলেন আপনি কতদিন জেল খেটেছেন বা আপনার ভূমিকা কি ছিল, এইটা যদি একটু ক্লিয়ার করেন, এবং আপনার পরিবারে আরেকজন আপনার ভাই আছে সেটাও যদি একটু ক্লিয়ার করেন। সবাই যে জেল খাটবে বা সবাই যে ই করবে সেটাও না, আপনার একটু ক্লিয়ার করেন, আসলে জানতে চাই মানুষ। বাংলাদেশের অনেকেই ওই জেল খাটে নাই, যারা বড় বড় পোস্টে রয়েছে। জি জি, বিষয়টা হচ্ছে যে ওনার ধারণা নেই। উনি যে যেখান থেকে উত্তর করছিলাম এখান থেকে দেখছি আমি এখান থেকে, এবং উনি প্রশ্ন করতেছেন, এটা হচ্ছে একটা বানোয়ার মানে প্রশ্ন, যেটা হচ্ছে উনি জানেনই না আমার তানভীর রহমান ইসলামকে, কারণ ওনার ধারণা নেই বলেই প্রশ্ন করতে পারছেন। বিষয়টা হচ্ছে যে এই উজ্জ্বল কি 93 থেকে 98 পর্যন্ত তথ্য নেবেন, এবং কয়বার জেল হাজতে ঢুকতে হচ্ছে তখন কেউ খাটে না। আজকে যারা নেতা তারা তখন কেউ খাটে। প্রিয় দর্শক, আমি তরুণ প্রজন্মকে জানাতে চাই, উনরা রাজপথের সৈনিক, লড়াকু সৈনিক। উনরা সবসময়, আমি নিজে জানি আপনারা রাজপথে ছিলেন, আপনি মিছিল মিটিং। আমি একটা স্মৃতি আমার মনে আছে যে আপনি সরকারি কলেজের মাঠে সিদ্ধার্থ একটা বোম মারলো, আমি আপনার পাশে ছিলাম, সেই বোমটা আপনার গায়ে লাগলো, তখন আমাদেরকে সেভ করার জন্য আপনি নিজেও আমাদেরকে সেভ করলেন। এবং ফরিদ খান, পিকুল খান, তাদেরও অনেক স্মৃতি আছে। আমরা তাদের পিছে রাজনীতি, আমি যখন রাজনীতি করতাম, আমি এখন কোনো দল করি না, তারপরেও অনেক স্মৃতি আছে। কিন্তু তরুণ প্রজন্মকে আমরা যেটা জানাতে চাই যে ওনারা কিন্তু রাজপথের লড়াকু সৈনিক। ওনাদের পরিচয় কিন্তু হয়তো আজকে ফেসবুকের যুগ, আপনারা হয়তো জানেন না। এই জানানোর জন্যই আমি ওনাদের দুজনকে হাজির করেছি। আমাদের মাঝে আরেকজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, উনি আসেনি নাই, আমরা তার জন্য শুভকামনা করি। আমরা ফোনটা একটু রিসিভ করে তারপরে আপনার প্রশ্নে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম,
হ্যাঁ, আপনি বলেন ওনার। যে কথা বলছিলাম যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন বলছিলাম, যে আমি তো পেশাজীবী জাতীয়তাবাদী শক্তি যেটা, সেটা নিয়ে আমার হচ্ছে কাজ করি, এবং এটার যে প্রোগ্রামগুলো আমরা করছি। আর আমি বলছি যে আমাদের যেহেতু কোনো কমিটিতে নাই, দাওয়াত দেওয়া হতো না, আমি পিছনে থাকতাম, কারণ সামনে লড়াই করে যাওয়ার মতো আমরা সেই মানে আমরা যেহেতু পেশাজীবী, ওই মানসিকতা অবস্থা আমাদের নাই। কিন্তু আপনার তারপর পরিবারের পরিবারের সামনে ছিল ওয়াশিদুর পরিবারকে রহমান। বারবার অনেকেই বলছে যে ভাইকে একটা জায়গা। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাগুরা শহরের কলেজপাড়া থেকে বলছিলাম। কি নাম আপনার? জি, আমার নাম হচ্ছে রিঙ্কন। জি, প্লিজ বলেন। জি, আমি উজ্জ্বল ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। একটু দ্রুত করেন। উনি সাবেক ছাত্রদল নেতা, উনি যদি বিএনপির এই সাধারণ সম্পাদক পদে যদি উনি যে জয়যুক্ত হন, তাহলে উনি এই জন্য বা পৌরবাসীর জন্য কি কি ভূমিকা রাখবেন, এবং রাজনৈতিক যে বর্তমান যে ইয়েটা চলতেছে, গ্রুপিং একটা রেখারেখি চলতেছে, এটা থেকে উনি এই সমস্যাটার কতটুকু নিরসন করতে পারেন? জি, প্লিজ একটু সংক্ষেপে বলে দেন, আপনি শুনতে থাকুন। আমি আসলে সবসময় দলের সংকটময় মুহূর্তে হচ্ছে ভূমিকা রেখে থাকি, যেটা হচ্ছে আমরা দুইটা গ্রুপ ছিল, নোয়ানীবাদে একটা প্রোগ্রাম হয়, জনাব তরিকুল ইসলাম প্রধান অতিথি, চরম ঝামেলার ভিতরে সমস্ত পাবলিক আসতো, এখানে উপস্থাপনাটা টক করে আমি হাতে ধরে নিই, এবং সেই উপস্থাপনাটা করি। আমার বন্ধু পরীক্ষা মনে আছে হয়তো, যে হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিজান বলছিলাম। জি সভাপতি, সেখানে মিটারের চৌধুরী। জি জি বলুন। জি, আমি আজকে আপনাদের যে আলোচনার জি সবারই উপস্থিত, জি এবং তারা দুজনে আমাদের সিনিয়র বড় ভাই, একজন ছাত্র দলের সাবেক সেক্রেটারি জি জি উজ্জ্বল ভাই, আর একজন ফরিদ হাসান খান, যার কাছ থেকে আমরা ছাত্র দলের সময় অর্থ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য রাজনৈতিক ময়দানে ঘুরে বেরিয়েছে, কিন্তু কখনো বিতর্কিত হয়নি। দুজনকেই নির্বাচনী শুভেচ্ছা জানানোর জন্য মূলত ফোন দিয়েছি, জি জি এবং দুজনের জন্য শুভকামনা। জি তবে এর মধ্য থেকে আমাদের ব্যক্তিগত মত বা উজ্জ্বল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে ভাই আপনি তো সাবেক ছাত্র নেতা, আমিও ছাত্র দল করতাম, আপনার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রেখে জানতে চাচ্ছি যে আপনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই সিদ্ধান্তটা আপনি কতদিন আগে নিয়েছেন? জি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, দ্রুত বলেন। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে এটা খুব শর্ট টাইমে নেওয়া, কারণ হচ্ছে তারেক জিয়ার যে চাহিদা, দল যেটা এখন চাই, দলের যে সংকটময় মুহূর্তে চাই একটা ক্লিন ইমেজ, লোকজন আসুক, সেই হিসাবে আমি অন্যের অনুপ্রেরণায় আমি এটাকে আরো তারেক জিয়ার কাছে একটা প্রশ্ন করেছিলাম। অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম হলো 4টে জেলা মিলিয়ে, সেখানে 4জন প্রশ্নকর্তা এবং দুইজন হচ্ছে উত্তরদাতা ছিল, তার ভিতরে আমি একজন। আমার প্রশ্ন, উনি পেশাজীবী যারা তারা রাজনীতিতে আসতে চায় না বা ভূমিকা রাখতে চায় না, এই ব্যাপারে হচ্ছে তারেক জিয়ার একটা আগ্রহ রয়েছে এই পেশাজীবীদের ভূমিকা রাখার জন্য। তো এটা আমাকে উজ্জীবিত করেছে যে আমি রাজনীতি করতাম এক সময়, এবং রাজনীতি আমার ধনে মানে যেভাবে হয়ে যাচ্ছে, আমাকে সবসময় পারিবারিকভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই যে মানে আমি এখানে হচ্ছে অনেকের চাহিদার উপরে ভিত্তি করে, এবং তারেক জিয়ার যে মানে চিন্তা ভাবনা, সেই চিন্তার ভাবনার উপর ভিত্তি করে আমি এই পদে দাঁড়াতে। ধন্যবাদ। আরেকটা উত্তর হয়নি, সেটা হচ্ছে আমি সবাই নির্বাচিত হতে পারলে প্রশ্ন হয়েছে যে কি করবো। হচ্ছে এই মাগুরা পৌরসভাকে একটা শান্তিপূর্ণ অবস্থায় যাতে আমাদের নেতা কর্মীরা থাকতে পারে, ঐক্য করার জন্য চেষ্টা করব, এবং আমি তো আগে বললাম যে দলের সংকটময় মুহূর্তগুলো কিন্তু আমি ভূমিকা রেখেছি। সেই হিসাবে আমি হচ্ছে আগামী বিএনপিকে আমি ঐক্যবদ্ধ রাখতে পারবো, এবং কোনো গ্রুপ। জনাব ফরিদ হাসান, জি আমি আপনাকে একটা জিনিস বলতে জি 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 ইমেজ দরকার আছে। আবার আমরা যারা রাজপথে, আপনি দেখেছেন 28 অক্টোবর ঢাকাতে মহাসমাবেশ দেখেছেন, জি সেই মহাসমাবেশের ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখেছেন কিনা সারা পৃথিবী? না, আমি জানি, এবং এই মাগুরার একটা রেটিং আছে, আন্দোলনে কিন্তু সর্বোচ্চ এগিয়ে আছে মাগুরা। বলতে দেন, 28 অক্টোবর আমরা তখন ঢাকাতে ছিলাম, ঢাকায় আন্দোলনে গিয়েছিলাম, মাগুরার মুসলিমে কয়েকটা ছেলে পেলে আমরা
প্রধান বিচারপতি যা অন্যায়ভাবে বিএনপি নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সাজা দিয়েছে, আমরা তো তাকে ঠিক মতো ঘুমাইতে দেবো না। আমরা তার ভিডিও ফুটেজ দেখবেন, আমরা তার গেট ভেঙেছি, তাকে আমরা পিটপাটকেল করেছি। পুলিশ আমাদেরকে টিয়ার সেল মেরে, টাউন গেট মেরেছে, টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে, গুলি করেছে। তার ভিতর দিয়ে আমরা আন্দোলন করে ইনশাল্লাহ ঢাকার থেকে আমরা সুস্থভাবে, আমরা কেউ কেউ আহত হয়েছি, কেউ কেউ সুস্থভাবে বাড়ি ফিরেছি। ঠিক আছে, আমরা দেখিয়ে দিয়েছি যে বিএনপি যুবদল, আমরা আন্দোলন করতে জানি। ওনাদের মধ্যে কি খাওয়া কাজের নাকি ছিলেন যে যেভাবে ভাষায় কথা বলছেন, উনি শিক্ষিত না অশিক্ষিত এটা আমার জানা নাই। উনি যে ভাষায় কথা বলছেন, আমার বিএনপি কোনো নেতা, কোনো কেন্দ্রীয় নেতার মধ্যে অশ্লীল ভাষায় কোনো বক্তব্য আমরা শুনিনি, ওগুলো আমরা শিখিওনি। অর্থাৎ আমাদের নাকি আন্দোলন করার ক্ষমতাই নাই। আমরা কিন্তু বারবার বলেছি যে পুলিশ অস্ত্র সহ, অস্ত্র ছাড়া পুলিশ আমাদের সামনে আসবে। আমাদের ইতি তোমাদের জন্য যথেষ্ট না, আমরা তো সংখ্যায় বেশি, কারণ তোমরা আরো সংখ্যায় কম গলাবাজি করো বেশি। ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে, তার জন্য আন্দোলন আমাদের পক্ষে। আন্দোলন করেই কিন্তু পালিয়ে যেতে হচ্ছে, আমাদের আন্দোলনের মাধ্যমে। আপনি যদি নির্বাচিত হন, আপনি মাগুরা পৌরসভাকে কি উপহার দেবেন? ইনশাল্লাহ আমি এখানে লিখে দিতে পারি, লিখিত দিতে পারি যে মাগুরা মডেল পৌরসভা হবে, এবং একদম মানে কি বলবো, নিমের থেকে শুরু করে মানে যারা আন্দোলন সংগ্রাম ত্যাগীদেরকে মূল্যায়ন করবে। হাসপাতালের দালাল মুক্ত করতে পারবেন তো? ইনশাল্লাহ সর্বপ্রথম আমি হসপিটাল নিয়েই যুদ্ধ করবো, কারণ আপনি জানেন যে মাগুরা একটা মেডিকেল কলেজ হসপিটাল ঘোষণা হয়েছিল, তার জায়গা আমরা দেখেছি আপনি এই মেডিকেল কলেজ নিয়ে রাজপথে আমরা সোচ্চার ছিলেন। রুটা থেকে রাজপথে মানববন্ধন করেছি, তারপরে মিছিল করেছি রুদা থেকে, এবং ডিজি মহোদয়, স্বাস্থ্য ডিজি মহোদয় সে গত 1-1.5 মাস আগে এসেছিলেন। উনি বলেছিলেন আপনাদের ভাগ্য ভালো যে আপনারা যারা আন্দোলন করেছিলেন, যার কারণেই আজকে মাগুরা মেডিকেল কলেজটা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? যে মাগুরা মেডিকেল কলেজে চলে গেলে মাগুরা একটা বড় সম্পদ হারিয়ে ফেলবো, এই সম্পদ নাম বলে প্রশ্ন করুন। রক্ষা করেছি। আমি প্রশ্ন করতে চাই, আমি রাহাত আনোয়ার বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে মাগুরার দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী এবং ফরিদ হোসেন খান, আজকে উনি যদি 8 অক্টোবরের সাধারণ সম্পাদক প্রার্থী, উনি 8 জুলাইতে গুলিবিদ্ধ। জি জি বলুন, অসুবিধা নেই, আমরা দাঁড়ায় দাঁড়ায় লাইভ করবো এখানে। হ্যাঁ, দর্শক আপনারা দেখতে থাকুন। আমাদের বৃষ্টির কারণে আমরা লাইভটি এখনো বিচ্ছিন্ন করিনি, কিন্তু আমরা লাইভ চলবে। আমরা এইখানে বসে আমরা লাইভ করব, অসুবিধা নাই। বৃষ্টির কারণে আমরা একটু বিঘ্নিত হচ্ছে। তুমি ওইখানে থাকো, আমার ক্যামেরাম্যান ওইখানে থাকো, তোমার এখান থেকে আমাদের শট ধরো। প্রিয় দর্শক, বৃষ্টির কারণে আমরা একটু স্থানটা পরিবর্তন করলাম। আর মাগুরাবাসী আপনাদেরকে বলছি, আপনারা অযথা বিভ্রান্তিকর প্রশ্ন করবেন না। সবাই আমরা মাগুরার সন্তান এবং যার যার একটা পরিচয় আছে, আপনারা সেটা বুঝে আমাদেরকে প্রশ্ন করবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের লাইভ দেখছিলাম। জি জি জি। হ্যাঁ, এখন ফরিদ হাসান খান, জি জি, ওনাকে তো মাগুরা থেকে, আমি তো ছোটবেলা থেকে মাগুরা থাকি। জি জি, দীর্ঘ বিএনপি আমল ওনার মধ্যে মানুষ আমি দেখেছি। জি জি, এবং আমি ঢাকা রোডের তার কাছে থেকে দেখেছি জি, এই আওয়ামী লীগ সরকারের 4-5 তারিখ 4 তারিখের আগ পর্যন্ত, মানে গুলি খাওয়ার আগ পর্যন্ত ঢাকা রোডে সে একাই মোটামুটি সেটা কাভার করছে। এবং সে মূলত এই ত্যাগী, মানে সরাসরি রাজপথের পরিচ্ছেদ নেতা। আমার মনে হয় না যে তার পক্ষে যারা দাঁড়াইছে সাধারণ সম্পাদক আর কেউ আছে। উজ্জ্বল ভাই সে একটা ভালো মানুষ, কিন্তু সে রাজনীতিতে এত অ্যাক্টিভ বলে আমার মনে হয় না। এটা আপনার ব্যক্তিগত মতামত। এটা আমার ফরিদ হোসেন খান আমার পছন্দের একটা মানুষ। আমি জি, আপনার পছন্দ থাকতেই পারে, এবং হয়তো উজ্জ্বল সাহেবের অনেকের পছন্দ থাকতে পারে। হ্যাঁ পছন্দ। হ্যাঁ, ওনারা উত্তর দেবেন। আপনি কি জানতে চাচ্ছেন মূলত?
এখন ফরিদ হাসান খান বিগত দিনে যে সংগ্রাম রাস্তায় ছিল সেটি নির্বাচিত হওয়ার পরে সেটি রাস্তায় থাকছে এবং আমাদের বিএনপি আমরা যারা আছে আমাদের পাশে আপনি শুনতে থাকুন, ওনারা উত্তর দেবেন। আর আমাদের বৃষ্টির কারণে আসলে লাইভটি আমরা বিচ্ছিন্ন করতে চাই, যেহেতু আমরা কতটুকু নিরাপত্তায় থাকবো। অনেক বৃষ্টি হচ্ছে, আমরা দুঃখিত। তারপরে উনি উত্তর দিচ্ছেন। আসলে মাগুরা টক সায়েন্সে আপনাকে একটা জিনিস বলি, জি জি, আপনি এই যে আধঘন আসলে ওনারা যদি সামনাসামনি হতেন তাহলে ওনারা বলতে পারতেন না। এই কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, আমি কানাডা থেকে বলছি। জি জি, প্লিজ আপনি প্রশ্ন করুন। আমাদের মাঝে রয়েছেন দুইজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আপনি হয়তো দেখছেন প্রোগ্রাম, আপনি কি জানতে চান? জি জি, আমি আসলে জানতে চাচ্ছি যে ফরিদ হাসান খানের কাছে জি জি, আমার মূল প্রশ্ন, বলুন। উনি তো আমি যতটুকু জানি উনি জুলাই 14 জুলাই উনি আহত হয়েছিলেন। জি, এখন উনি পৌর বিএনপিতে সাধারণ সম্পাদক হিসেবে জি, তো আমার প্রশ্নটা এরকম যে এই করতে অনেকেই দাঁড়িয়েছেন, উনি যদি নির্বাচিত হন জি, তাহলে ওনার প্রতিদ্বন্দ্বী যাদেরকে কিভাবে উনি মূল্যায়ন করবেন? জি জি জি, আমাদের প্রশ্নে আছে, আমরা এই পরে এই প্রশ্নটাতে যাব, আপনি শুনতে থাকুন, আমাদের প্রোগ্রামটা দেখতে থাকুন। ধন্যবাদ। আপনি কানাডা থেকে আমাদের মাগুরাবাসী, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাগুরা টক অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং এই দুজন পদপ্রার্থী আপনার উত্তর দিবেন। জি জি জি, প্লিজ বলেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই উজ্জ্বল ওনার কাছে। জি, উনি তো উনি 90-এর আগে ছাত্রদল করছেন, অনেকদিন অ্যাক্টিভ ছিলেন। উনি কেন আবার রাজনীতিতে আসার চিন্তা করলেন? জি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। জি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আর ধন্যবাদ, আপনি কানাডা থেকে, সুদূর কানাডা থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুভেচ্ছা জানালেন এবং প্রশ্ন করলেন। আপনি আপনার উত্তর আশা করি পাবেন। ধন্যবাদ। জনাব ফরিদ হাসান খান, আপনি যে কথা বলছিলেন। আসলে আমি সবথেকে ভালো হতো কি, আমি যেগুলো যারা তিনারা এখানে প্রার্থিতা ঘোষণা করেছেন সবাইকেই ডাকা। আপনি যদি প্রশ্ন কথা, অধিকার একটা নির্বাচনে দাঁড়ানোর অধিকার সবারই আছে। সে দলের মিটিং এ থাক, আন্দোলন করুক আর না করুক, একজন দাঁড়াইলে কেউ কিন্তু তাকে নিষেধ করবে না না না, এই জন্যই তো বহুদলীয় গণতন্ত্র, এই জন্যই আপনার দলের ভিতরে যে তৃণমূলে যে কমিটিগুলো হচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে। এখানে আমি ফরিদ খান একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমি কিন্তু আপনি চা খেতে দিলেন তাই খেলাম, আমি কিন্তু একটা চার বিল তো আপনিই দেবেন, আমি তো দেবো না। বিশিষ্ট ব্যবসায়ী, জি জি জি, আমাকে কেউ কিন্তু সিগারেট খেতে দেখতে কিনা মাগুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অন্য নেশাদের উপর তো থাক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই, ঠিক আছে। পাঁচক তো নামাজ কালাম পড়ি, মাঝে মাঝে হয়তো এটি কিন্তু হতে পারে নামাজ নিয়ে তো মিথ্যে কথা বলা ঠিক না। ইনশাল্লাহ নামাজ আদায় করি এবং সাহসিকতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, নিজে ইনকাম করে খরচ করি, নিজের সংসারের পিছিয়ে খরচ করি, দলের পিছিয়ে খরচ করি। আমি তো আপনাকে বললামই যে মাগুরায় কোনো নেতা আজ পর্যন্ত 5 লাখ টাকা দিয়ে বলে নাই যে ফরিদ আজকে 10 জন লোক মিছিলে আনতে হবে, এই টাকাগুলো নিয়ে যাবে। এটা কারোর বলার, এই প্রশ্নের উত্তর এই বলার কারোর কোনো কানাডা থেকে যে ভাই আমাদের ফোন করলো তার বিষয়ে কিছু বলবেন? আসলে সে বাংলাদেশি কেউ, আমাদের মাগুরার সন্তান হয়তো কেউ থাকতে পারে, তাকে আমরা স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই। কিন্তু উনি একটা প্রশ্ন করেছেন, সেই সাথে আমিও একটা প্রশ্ন করি, আপনি যদি নির্বাচনে হেরে যান তাহলে যে বিজয়ী প্রার্থী হবেন তাকে আপনি কিভাবে সমর্থন দেবেন, কিভাবে সহযোগিতা করবেন? আর সেটা তো আমার দলের যে নির্বাচনে আমরা দলীয় ভাই। দেখুন, আপনাদের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী। আমি তো ফোনের পর ফোন, আমি তো আরো প্রোগ্রাম করেছি, সেখানে কিন্তু এত ফোন এতই আসে না। বলতে থাকুন, আজকে আর লাইভ কাটবো না আমরা। শোনেন, কারণ হলো কি, আমি
বাগেরহাট শহরের মোটামুটি সবাই, সারা জেলার লোক তো ফরিদপুর নামে চিনি। আমার একটা গর্ব কি জানেন, যে বিএনপি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি নাম বলে প্রশ্ন করুন। জি 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 আমার নাম সুমন। জি আমি একটা বিষয় বলতে যাচ্ছি জি। যে ফরিদ খান সাহেব, জি উনি বিগত দিনে আমরা দেখেছি যে সাইফুজ্জামান শেখর পরিবারের সাথে ওনার যে শত্রুতা, জি ওর ডিএনএ টেস্ট করতে হবে। যদি জি, আপনি শুনতে থাকুন, উনি উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। দিতে পারে আমি ওই বাস্টার্ডের সাথে কোনো সম্পর্ক। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি 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 এখন ওনার এই যে বিভিন্ন মামলা বাণিজ্য। শোনেন 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 শোনেন, আপনি ব্যক্তিগত আক্রমণ করেন কেন? আমাদের এই ছোট্ট জেলা আমি মাগুরা, একমাত্র ঠিক আছে? ক্ষমতা রাখছি যে আমার আমি এই স্বাধীন। অনুষ্ঠানে সবাই আসে, আমি হ্যাঁ? 242 আপনি জন ব্যক্তিগত আসামি আমি আক্রমণ বাদী। করবেন না, আপনার কোনো জানার থাকলে সেটা ও জানেন। আমার সামনে এসে বলুন, আমার সামনে এসে বলতে বলেন, আমার সামনে এসে বলতে বলেন। ব্লাডি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, নাম বলুন। আমার নাম নৌদারুল হুদা। জি জি, আমি একটা কথা বলতে চাই। জি প্লিজ। সম্মানীয় যারা, আচ্ছা এই দুজনের যে সাক্ষাৎকার নিচ্ছেন, একজন হলো কলেজ শিক্ষক, আরেকজন হলো বড় ব্যবসায়ী। জি নির্বাচনে যে জয় হবে, জি একটু জনগণের সেবা করবে, জি জি জনগণের সুখ দুঃখের পাশে দাঁড়াবে। জি 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 ঈদের সময় আমি প্রশ্ন করতে চাই, এরা তো বল। একটা শিক্ষক, একজন বড় ব্যবসায়ী, জি জি তাহলে এটা এই সময়টা কিভাবে দেবে, কখন দেবে? জি, আপনার কথার উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। আমরা আর একটা প্রশ্ন নিয়ে আপনি শুনতে থাকুন। আচ্ছা, হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বলেন, উত্তর দেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন, আমরা উত্তেজিত হতে চাই না, আপনি খুব কুল মাথায় উত্তর দেন। ওই যে আপনার কিভাবে সময় দেবেন আপনি আপনার? আচ্ছা, আপনি বলুন। আমি জানি যে আমার friend তার সাথে ব্যবসা করে, তার প্রশ্ন এটা ঠিক আছে। আমি আসলে ছাত্র এবং যুব, এরা জানে হ্যালো, যে আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছাত্ররা এবং যুব যারা, তারা আমার হ্যালো, যারা আন্দোলন সংগ্রামে ছিল, কে বলছেন, কোথা থেকে বলছেন? কতটুকু সময় দিতে পারি বা আমি দিচ্ছি, মামলা তারা থেকে জানে। বলছি। এখন নাম বলুন। যে আমরা সজীব আলম। জি জি বলুন। আমি এই যে আপনাদের একটা লাইভ প্রোগ্রাম চলছে, ওখানে একটা জি জি প্রশ্ন জি করতে চাই। জি জি, আমি লাইভে আছি, ওনারা শুনছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনের দুইজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, একজন তানভীর রহমান উজ্জ্বল এবং আরেকজন ফরিদ হাসান খান। বলুন, কি জানতে চান? আমি জানতে চাই, বর্তমানে যে সেক্রেটারি দুজন যুক্তি আছে, এর ভিতরে আমাদের উজ্জ্বল ভাই, জি সেও আমাদের রাজনৈতিক অনেক আগের নেতা এবং ফরিদ হাসান খান নেতা, কিন্তু এই যে 1.5 বছর আগে আমাদের যে জুলাই আগস্টের যে আন্দোলন হলো, সেই আন্দোলনে উজ্জ্বল ভাই কি ভূমিকা ছিল? জি, ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। আমি আর কয়েকটা প্রশ্ন নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, আমি একজন জুলাই যোদ্ধা, আমি জি। স্টুডেন্ট। আপনার নাম প্লিজ? আমার নাম অহনা। আপনি কি মাগুরাতে বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি বাঁকুড়াতে। জি জি প্লিজ বলুন। আমি জুলাই যোদ্ধা। আমি জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। জি আমি বলুন। তো আমার সাথে জুলাই আন্দোলনে এবং সবকিছুতে ফরিদ হাসান খানের উপস্থিতি আমি পেয়েছি, জি জি কিন্তু সাহেব ওনাকে, মানে আমি স্টুডেন্ট হিসেবে ওনাকে কখনো দেখি নাই, কিংবা আচ্ছা আচ্ছা ওনাকে আমাদের সাথে কখনো সামিল হতে দেখি নাই। আচ্ছা 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 আমি প্রশ্ন রাখতে চাচ্ছি যে উনি স্টুডেন্টদের জন্য কি করে, জুলাই যোদ্ধাদের জন্য আচ্ছা, উনি কিন্তু এটার উত্তর দিয়েছিলেন, আপনি শুনুন, উনি এইটার উত্তর দিয়েছিলেন যে উনি একজন শিক্ষক তাদের ছাত্রদেরকে পিছন থেকে উনি সহায়তা করেছেন এবং এই আন্দোলনের পিছনের মাস্টার মাইন্ড বা অনেক বুদ্ধি পরামর্শ এবং কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা বলেছেন। তারপরে ওনার মুখ থেকে আপনি শুনুন, বলুন উজ্জ্বল সাহেব। কিছুই বলবো না যে 19 জন যে আসামি জুলাই আগস্টে অ্যারেস্ট হয়েছিল, এই অ্যারেস্ট হওয়ার পরে যে জামিনটা পেল, তখন আপনারা দেখে থাকবেন যে কোথাও বাংলাদেশে কোথাও পুলিশ ছিল না, কিন্তু জিয়ারও
ভয়ে কাঁপছে, দৌড়াই পালাবে। আমি তাকে আটকায় রেখে 19 জনের যে জুলাই আগস্টের যোদ্ধা তাদের কাগজপত্র নিজে মোটরসাইকেলে করে নিয়ে যায় এবং তাকে বলি যে আপনাকে কেউ গায়ে দেবে না, তার দায়িত্ব আমি নেব। এবং জেলখানায় সেই কাগজ পৌঁছায় এবং কাগজ পৌঁছানোর পরে তার বাড়িতে পৌঁছায় জিয়াউরকে। তারপরে আবার হচ্ছে আমি সামনে আসি এবং এখানে হচ্ছে শুধু ওইটাই না, আমি তো আগেই বলেছি যে আমি অনেক ছাত্রীরা যারা হচ্ছে আন্দোলনে যাবে তাদেরকে হচ্ছে উজ্জীবিত করা। উইথ হচ্ছে আমি বলবো যে 4 তারিখের কথা, 4 তারিখে ভাড়ামোড়ে আমার অবস্থান ছিল, কিন্তু আমি তো এখন শিক্ষকতা করি, আমার হাতে তো পাথর থাকবে না, আমি সাথে থাকবো। আমি মানে 4 তারিখে যখন জ্ঞানজামটা হয় সেই সময় আমাদের অঙ্কুশ নাম করে একটা ছেলে 4 তারিখে জামিন পাওয়ার কথা এবং প্রত্যয়নপত্র দেওয়ার কথা কলেজ থেকে, যেটা নিয়ে তার মা আমার সাথে দৌড়াদৌড়ি করে, সেই অবস্থায় জ্ঞানজাম হয়। সেই জ্ঞানজাম পার হয়ে আমরা হচ্ছে কিছু শিক্ষক যে বায়নামোড়ে অবস্থান নিই এবং 4-5 তারিখে আমার 5 তারিখে টোটাল পরিবার ছোট বাচ্চা সহ আমরা বায়নামোড় হচ্ছে অবস্থান নিই। এটা অনেকের ধারণা আমরা ক্যামেরায় আসতে চাই না, শিক্ষকতা করে এটা হচ্ছে। জি জি, আশা করি অহনা আপনি হয়তো উত্তর পেয়েছেন। এখন ফরিদ খান আপনি বলুন। আমি একজন জুলাই যোদ্ধা। 4 তারিখে অবশ্যই আমি যুদ্ধ না করলে তো আমি গুলিবিদ্ধ হই না। আমি টিএমএফ থেকে ট্রিটমেন্ট হয়েছি এবং আপনারা জানেন যে জুলাই যোদ্ধা। না না, এটা জানে সবাই, এটা দেখাতে হবে না, জানে আমাকে কিছু মানে বাজে মন্তব্য আমাকে নিয়ে ওটা করবে ভাই, ওটা করবে। আপনি ঠান্ডা মাথায় উত্তর দেন, ওটা থাকবেই মানুষের। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমরা থামাইনি, বৃষ্টির কারণে আমরা আবার স্থান জায়গা চেঞ্জ করেছিলাম। আপনারা শুনতে থাকুন এবং শেয়ার করুন। এবং দেখতেই পাচ্ছেন যে মাগুরায় দুজন, এটা সবাই জানে যে ফরিদ হাসান সাহেব, এটা সবাই জানে যে ফরিদ হাসান সাহেব একজন জুলাই যোদ্ধা। ওই ভিডিওটা আছে, উনি যে গুলি খেয়েছিল সেটা সবাই দেখছেন। তারপরেও আপনাদের নতুন প্রজন্ম যারা দেখেন নাই তাদেরকে জানালাম এবং তানভীর রহমান উজ্জ্বল সাহেবের যে ভূমিকা ছিল সেটাও আপনারা শুনলেন এবং নতুন প্রজন্মকে জানালাম। আমরা দেখুন, এই অনুষ্ঠানটা আমরা করছি, এখানে ব্যক্তিগত আক্রমণ কেউ করবেন না, আশা করি আমরা সহনশীল হব। হ্যাঁ ফরিদ খান, আপনি আপনার আসলে আপনি এর আগে একটা প্রশ্ন করেন। জি জি, হেরে গেলে আপনি কি করেন? হেরে গেলে কি আমি তো আর ছেড়ে দেবো তাই মনে হয়? এটা তো ছাড়ার প্রশ্ন আছে না। আমার গর্বের বিষয় যে বিএনপির ফরিদপুর, আমার নাম লাগে না, আমার ঠিকানা লাগে না, আমাকে একটা চিঠি পাঠাবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বিএনপির ফরিদপুর বলে চিঠিটা পাঠাবেন, যে কোনো একটা পার্সেল পাঠাবেন, চলে আসবে বিএনপির ফরিদপুর বাড়ি পৌঁছাবে। এই অর্জন সবাই পায় না, সবাই করতে পারে না। কারণ আমরা জিয়ার আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারেক রহমান সাহেবের একজন বলিষ্ঠ কর্মী হিসাবে আমি কোনো নেতা দাবি করব না, আমি কোনো বড় কিছু গল্প দাবি করবো না। আমি তারেক রহমানের আদর্শকে ভালোবাসি। তার সমস্ত মানে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যা যা করার প্রয়োজন, আমি যদি নাও জিততে পারি আমি তাও তার 31 দফা এবং যে জিতবে তাকে আপনি কিভাবে সহযোগিতা করবেন? অবশ্যই তার পাশে তো হয়তো আমি যদি আমি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আমি চলে যাবো না। আপনার কাছে সেম প্রশ্ন, আপনি যদি হেরে যান তাহলে আপনার বিজয়ী প্রার্থীকে কিভাবে সহযোগিতা করবেন? অনেকদিন ধরে আমাকে সাইড করে রাখা হয়েছে, আমি কি কখনো সাইড হয়েছি? আমি তো আমার পারিবারিক ভাবে কি হয়েছে, কেন সাইড করে রাখা হয়েছে? কেউ কারো সাইড করে রাখে, এটা কি বললে? মানে ওইটা যে অনেকের আসলে বিষয়টা হচ্ছে কি বলবো, যে এখানে হচ্ছে আজকে চেয়ে দিতে হচ্ছে। আমি তো চেয়ে নেওয়ার লোক না, আমি মানে কি বলে আমাকে হচ্ছে সংগ্রাম। দেখুন, আমি একজন রাজনীতিবিদের সাথে আলাপ করছিলাম, বললো, দুঃখ করে বললো যে শাহিন, আমাকে কি এখন চিনছে না কেউ? আমার নাম জানে মানুষ, কিন্তু এখন যারা রাজনীতিতে আসছেন বলে আপনি কবে ছিলেন আন্দোলনে, তো দেখিনি। আসলে এগুলো বলে লাভ নাই। তারপর আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা যোগ্যতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমি আসলে যে জিনিসটা এখন জানতে চাই, দেখুন মাগুরাতে যে গ্রুপিং, এই যে প্রশ্নোত্তর পর্ব দেখলেন, যে তাতে এটা বলার অপেক্ষা রাখে না। আপনাদের দুইজন সেই কাজী কামাল এবং নিতাই রায়ের মধ্যে যে গ্রুপিং ছিল, মাজেদুল হক সাহেবের সময় থেকে শুরু হয়েছে, এখনো সেই রেস ধরে আছে নিতাই রায় চৌধুরী এবং কাজী কামাল সাহেবের গ্রুপের। সেই রেস ধরে আলী আহমদ সাহেব এবং মনোয়ার হোসেন খান সাহেবের যে গ্রুপিং, ওনারা অস্বীকার করলেও আপনারা তৃণমূলে আপনাদের নেতাকর্মীর ভিতরে, এটা আমার কথা না,
দেখুন এই ফোনগুলোর মাধ্যমে কিন্তু বোঝা গেল কে কোন দলের সাপোর্ট করে, এবং অ্যাটাকিংটা দেখেন, তার আপনারা উত্তেজিত হবেন না, এটাই আমাদের যে প্রশ্ন আমি করতে চাই। এই যে তৃণমূল কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পদধারী লোকজন বা যুব দলের ছাত্র লীগের আপনাদের কমিটিতে নির্বাচিত হয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? এবং এই যুবলীগ আছে, দেখুন আমরা কিন্তু আপনাদের একটা অংশ থেকেই আমরা দেখতে পাচ্ছি, কেউ যদি জিতে যায়, মানে দেখা যাচ্ছে একটা অংশ ফেসবুকে দিয়ে দিচ্ছে ছবি সহ শেখর সাহেবের পাশে দাঁড়ানো আছে, সে পদে আছে, এইগুলো কিভাবে ঠেকাবেন, এইগুলো কিভাবে মোকাবেলা করবেন এবং দলকে কিভাবে রক্ষা করবেন? আসলে বিএনপি একটা বড় দল, তাই না? অনেক বড় একটা দল। মানে আপনি গোলা ভরা ধান রাখবেন না, ধানের ভিতরে কিছু চিটে কিন্তু চলে যাবে, কিন্তু পাথর কুচি চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমরা যারা নেতৃত্ব দেবে বা নেতৃত্ব আমরা যারা আসবো, অবশ্যই আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছে যে সবাইকে ধীরে ধীরে নিতে হবে, কিন্তু তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে। কিন্তু তারা মনে করছে যে একজন নেতারে কনভিন্স করে সামনের কাতারে চলে আসার চেষ্টা করছে। এইটাই আসলে দুঃখজনক যে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম বা আছি, তাদের তো সামনের কাতারে দল তাদেরকে মূল্যায়ন করলে অবশ্যই তারা সামনের কাতারে তার যোগ্যতা বেশি পাবে। কিন্তু দেখা গেলে কিছু কিছু কুচক্রী নেতা থাকে না, যে যারা তার পেশি শক্তিকে বাড়ানোর জন্য তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে আসে সামনের কাতারে দিয়ে পেশি শক্তি অর্জন করার জন্য গ্রুপিং এ নিজেকে খুব বড় নেতা বানানোর জন্য বিভিন্ন ভাড়াটিয়া লোক এই আওয়ামী লীগ থেকে যুবলীগ থেকে নিয়েছে তার পেশি শক্তি বাড়ানোর জন্য এগুলো করছে, তার গ্রুপিংটা মজবুত করার জন্য, তার শক্তিটা। আপনারা এটাকে কিভাবে প্রতিরোধ করবেন? অবশ্যই আমার মতো লোক যদি এই দলের নেতৃত্বে আছে, ইনশাল্লাহ দেখেন আমি বলিষ্ঠ কণ্ঠে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার একটা প্রশ্ন আছে। আপনি কোথা থেকে বলছেন একটু আগে বলুন। আমি ইতালি থেকে বলছি। ইটালি থেকে? হ্যাঁ। আপনি কি আমাদের মাগুরাবাসী? হ্যাঁ, আমি আপনাদের মাগুরা। আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইজন হেভিওয়েট প্রার্থী আছে, এটাই গণতন্ত্রের বিউটি। আপনারা দেখতে পাচ্ছেন দুজন বন্ধু, কিন্তু তারপরেও একজন আরেকজনের সমর্থক। আমি কিন্তু এক মানে স্কুলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলে দৌড়ে আমরা দুইজন আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান বলুন। মাগুরা রাজনীতিতে জি জি মাগুরা রাজনীতিতে ১/১১-তে প্রথম সারির ভূমিকা পালন করতো। জি 14 আগস্টে এসে প্রথম সারির ভূমিকা পালন করতো। জি জি মাগুরা গডফাদার শেখরের বিরুদ্ধে সে একত্রিতভাবে সে সমস্ত কিছু মোকাবিলা করার জন্য বারবার সে পদক্ষেপ নিয়েছে, এবং তার জন্য শেখরটাকে ধ্বংস করার জন্য, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার রাজনীতি সমস্ত কিছু ধ্বংস করার জন্য তাকে বারবার কারাবরণ করিয়েছে। আমি সেদিকে জানতে পারছি যে সে যদি মাগুরার সাধারণ সম্পাদক বলতে পারে বিএনপির, সেই পক্ষ থেকে সে কি করতে পারবে? সে বিএনপির যে দায়িত্ব আমাদের নিচ্ছে সেগুলো কিভাবে সে পালন করে আসে, সারা জীবন ধরে আসতে দেখছি, সেভাবে কি পালন করবে না কি করবে? এটাই জানতে পারছি আমরা। ধন্যবাদ। আপনি সুদূর ইটালি থেকে আমাদেরকে ফোন করেছেন, আপনি দেখছেন আমাদেরকে, বিশেষভাবে ধন্যবাদ। আমাদের এই আমি যতদূর তাকে চিনি, জি 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 তার সম্পর্কে পরিচয় আছে আমার। জি জি সে 11 থেকে বিএনপির আন্দোলন সংগ্রামের প্রথম সারির একজন যোদ্ধা, 24 আগস্টে সে প্রথম সারির একজন যোদ্ধা, এবং সে সবসময় প্রথম সারির যোদ্ধা হয়ে থাকে বিএনপির সমস্ত আন্দোলন সংগ্রামে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে দেখছেন, শুনছেন, আমরা বুঝতে পেরেছি। উনি উত্তর দেবেন। ধন্যবাদ ভাই। আর একটা জি প্লিজ। জি, বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন বিভিন্ন লোক করতেই পারে। 5 তারিখে যখন মাগুরা শহরে তছনছ হয়ে যায়, বিভিন্ন মানে মানে এরা বলে নেশাগ্রস্ত লোকজন বিভিন্ন লুটপাট তাদের সাথে জড়িত ছিল, এবং বিভিন্ন লুটের বিভাগ সারা বাংলাদেশে এটা হচ্ছে তালাও পোড়াও। আমি থানার থেকে আমাকে তখন পুলিশে কে বা কারা আমাদের দুজন নেতা তারা বাইরে ছিল, বলে যে ফরিদ, আমি কিন্তু তখন গুলি খাওয়া হতো, বলে যে থানা থেকে ফোন করছিল, ওনারা খুব ভয় পাচ্ছে। পুলিশ তখন তো নিরীহ, কিছুই মানে আমি থানায়, আমি এবং ছোট ভাই পিকুল খান, আমিনুর রহমান খান পিকুল, আমরা কিন্তু সারা রাত
এই থানায় ডিউটি দিয়েছি, যাতে থানা মাগুরার যাতে অপরাধ ঘটনা, থানা পুলিশ তো অন্যায় করেইছে, তাই না? সব পুলিশ তার অন্যায় করে নাই, কিন্তু মুসলিম পুলিশ এই হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসলে জি জি জি, না এখনো শেষ হয়নি, চলছে। আপনি ফোন করছেন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি তো বলছি কথা, কিন্তু লাইভে তো আমার সঙ্গে কথা বলছেন বলে তো আমি না না, আপনাদের কথা আমরা শুনে নিচ্ছি, আমরা পরে উত্তর দিচ্ছি। আপনি লাইভ দেখুন, আপনি আপনি শুনতে থাকুন, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা জি জি প্রশ্ন আছে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নিজেদের দলের ভিতরে যে কাউন্সিলিং এবং নির্বাচন পদ্ধতিটা হচ্ছে, এটা ভালো, ওয়েলকাম। জি তবে এই কাউন্সিলিং এর নামে বিগত আমলে যাহারা আওয়ামী দোষক ছিল, হুম, আওয়ামী লীগের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, তাহারাও আমি দেখছি এখানে প্রার্থী হয়েছে। এটা বিএনপির নেতাদের কাছে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই, তারা কিভাবে সেটা প্রার্থী হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই ওনারা তুলে ধরছেন যে আমাদের দলের ভিতর যে হাইব্রিড ঢুকে পড়ছে। আসলে আন্দোলনের সময় ওনারা বলছেন যে লোক খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন হাজার হাজার লোক খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ভিড়ে এই ত্যাগী নেতারা কিন্তু হারিয়ে যাচ্ছে। যার কারণে আমাদের এই ছোট্ট প্রয়াস এবং এই প্রোগ্রামটা করা। আপনি শুনতে থাকুন, উনি উত্তর দেবেন। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি জি, একটা প্রশ্ন আমার, আমাদের বিএনপির ভিতরে একটা নগ্ন গ্রুপিং আছে। জি জি, নিজেদের ভিতরে এই গ্রুপিং কে কোনো প্রকার নিরসন করা যায় কিনা, করলে আমার মনে হয় সেটাই ভালো হতো। গ্রুপিং এর শিকার সাধারণ কর্মীরা, নেতায় কিছু বন্ধুত্ব আছে, সাধারণ কর্মীরা গ্রুপিং এর শিকার। দেখুন, এই ফেসবুকের মাধ্যমে আমরা চেষ্টা করছি এই যে তৃণমূলে যে নেতাকর্মী আছে তাদের মনের কথা বলার জন্য। এই ফেসবুক যারা শুনবেন তারা নিশ্চয়ই এটা প্রেশার হবে, এবং এনরাও যে কোনো গ্রুপিং চায় না মাগুরাতে, সেটা কিন্তু ওনারা বলছেন, সবসময় ওনারা সতর্ক আছেন। আপনি শুনতে থাকুন। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রনি বিশ্বাস, আমার বাড়ি মাগুরা পাল্লা গ্রাম। জি জি, প্লিজ প্রশ্ন করুন। এখন ব্যক্তিগত অ্যাটাকিং করবেন না। নো নো নো, ব্যক্তিগত কোনো অ্যাটাকিং নাই। এখন সবাই যোগ্য প্রার্থী। জি জি, সবাই আমাদের মাগুরাবাসীর, মাগুরার সন্তান, কম বেশি দলের জন্য সবারই অবদান আছে। এখন ফরিদ হাসান খান, আসলে 4 তারিখে আমরা সৎসঙ্গের রাজপথে ছিলাম মাগুরা ঢাকা রোডে, সর্বোচ্চ ভূমিকা ছিল তার। আমরা চাই ভোটাররা সুস্থভাবে তাকে ভোট দিয়ে পৌরবাসীর খেদমত করার সুযোগ করে দিক, আমরা সেই আশা করি। জি জি, এই বিষয়ে ফরিদ হাসান খান কিছু বলুক। আমরা জি প্লিজ, ফরিদ হাসান খান। ধন্যবাদ রনি বিশ্বাসকে। আসলে ওরা অনেক ছেলে পেলে, ওদের বংশের গোষ্ঠীর উদাহরণ আছে। আমার পাল্লা গ্রামের একটা বড় গোষ্ঠীর লোক, ওরা ওদের ফ্যামিলির অনেক লোকজন আমার সঙ্গে আন্দোলনে ছিল, এটা অস্বীকার করবো না। যারা মিছিল মিটিং এর সময় করতো না, ছাত্র, ওদের খুব ছোট ছেলে পেলেও আমার সঙ্গে ওরা ই করতো। আসলে বাস্তবতা, ওরা কিন্তু সত্যি কথা রাজনীতি। আমি কিন্তু মানে গ্রুপিং একটা সাইডে আমার, যেহেতু আমার বাইকটা একটা গ্রুপ করে, যেহেতু একজন আমাকে ধরে নেয়, আমরা কিন্তু ওই দিন কোনো গ্রুপিং ছিলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা সবাই অতিথি আছে। জি জি, হ্যাঁ, ধন্যবাদ। আপনি এখানে দুজন অতিথি আছে। একজন মাগুরার প্রথম সারির যোদ্ধা, যে বিগত আওয়ামী সরকারের সরকারের আমলে সে যোদ্ধা, বিএনপির পক্ষ থেকে প্রথম সারির ভূমিকা পালন করছে সবসময়। আর একজন আমাদের দলীয়, বলতে গেলে আমাদের মাগুরা জেলা, আমাদের দলীয় লোক বিএনপি, তাকেও শুভেচ্ছা। শুধু একটি কথাই বলতে চাই যে ফরিদ হাসান খানকে তার মাগুরাবাসী যেন বিপুল ভোটে জয়যুক্ত করে, এই আশায় করছি। জি, ধন্যবাদ। আপনি, আপনার জন্য শুভেচ্ছা রইল। আরেকটা কথা বলতে, যেভাবে তারেক জিয়ার হাতকে শক্তিশালী আমাদের প্রোগ্রাম দেখছেন, মাগুরা টক দেখছেন, আপনি আপনার ফেসবুক ওয়ালে আমাদের এই প্রোগ্রামটা ছড়িয়ে দিন, শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, তার সাথে কথা বলছি।
তার নাম্বারটা আমার কাছে নাই, হারাই গেছে। জি জি, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন, আমি ফরিদ ভাইয়ের নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, এবং আমাদের উজ্জ্বল সাহেব আছেন, তার নাম্বারটাও আপনি দিয়ে দেবো। আপনারা দুজনের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে সত্যি কথা বলছি, যারা যারা ভালো প্রশ্ন করছে, এটা আমাদের ক্যাডিটের কথা না, যারা যারা আন্দোলন করে নাই তারা হলো উল্টোপাল্টা প্রশ্ন করছে। আমাদের বিচলিত ভালোবাসি, যারা দলকে ভালোবাসে তারা কিন্তু উল্টো প্রশ্ন করে না, এটাই স্বাভাবিক। জি, আমরা এখন আমার বন্ধু, আপনি যদি হেরে যান, যদি ফরিদ খান জিতে যায়, আপনার সহযোগিতা সহমর্মিতা কতটুকু থাকবে? অবশ্যই দলের প্রতি সবসময় সহযোগিতা ছিল, সহমর্মিতা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর আমি সেরকম চিন্তা ভাবনা করেই তো আমার এই নির্বাচনে আসা, যে আমি তো নির্বাচনে জয় করে যেতে আসে, তারপরে নামছি তো কেন, নামছি যে এটার উদ্দেশ্য আছে বলে আমি না, যেটাই হোক আমি হচ্ছে দলের সাথে সবসময় কাজে ছিলাম। আপনি মাগুরাবাসী ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রিয় মাগুরাবাসী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী যে নির্বাচন 8 তারিখে হচ্ছে, এই 8 তারিখে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, দায়বদ্ধতা যদি পেতে হয়, তাহলে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। জনাব ফরিদ খান, ভোটারদের উদ্দেশ্যে আপনার বক্তব্য। মাগুরা পৌরসভার সম্মানিত ভোটার বিন্দুদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আপনারা যারা ভোটার হয়েছেন ইতিমধ্যে, 31 বিশিষ্ট ওয়ার্ড কমিটি ভোটার, অবশ্যই তারা মন থেকে দলকে ভালোবাসতেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে বলছি। জি জি, আপনার নাম প্লিজ? জি জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, পরীক্ষার সে একজন সৎ যোগ্য প্রার্থী বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচনে, এবং আমি তাকে শুভেচ্ছা জানাতে আপনার মাধ্যমে দেশে যেন বিএনপি রাজনীতিকে শক্তিশালী করার জন্য যে পদক্ষেপগুলো নিয়ে থাকে, সেগুলো যেন সামনেও প্রতিফলিত থাকে সেই নির্দিষ্ট হওয়ার পরে। আপনি জি জি, আমাদের এখানে আরেকজন প্রার্থী রয়েছেন, উজ্জ্বল সাহেব। আপনি জি জি, আমাদের রাজনৈতিক দলের একই দলের প্রার্থী, সবার জন্য শুভকামনা। ব্যক্তিগতভাবে রাজনীতিতে তিনজন থাকে, তিনজন সবসময় থাকে, এই জন্য কারণ সবাই তো সব ভালোবাসা পায় না। জি জি, না, ওনারা দুজনে কিন্তু বন্ধু, এবং বলছে যদি ফরিদ খান জিতে তাকে সহযোগিতা করব, এবং ফরিদ খানও বলেছেন যে আমার বন্ধু যদি জিতে যায় তাকেও আমরা সহযোগিতা করব। তার মন মানসিকতা আমি দেখে আসছি, আমি বিগত 5-6 বছর দেশের বাইরে দেখে আসতেছি। তার আন্দোলন সংগ্রামে তার ছবি সবসময়, তার প্রোগ্রাম সবসময় সবার আগে থাকে। সে পরিবারে সবাইকে ভালোবাসে, তাই সবার আগে থাকে নেতৃত্ব দিচ্ছে, দিয়ে আসছে ভবিষ্যতের দিকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি মালয়েশিয়া থেকে ফোন করেছেন, আমাদের মাগুরার সন্তান। আমরা সবাই মাগুরাকে ভালোবাসি, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখি। আপনারা দেশের বাইরে আছেন, আমাদের গর্ব। আপনারা আমাদের মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখেন, এখন হয়তো দেখছেন যে মাগুরার দুজন সন্তান এখানে আছে। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং মায়ার টানে আপনারা ফোন দিয়েছেন, এবং মাগুরার পাশে আশা করি সবসময় থাকবেন। আপনারা মাগুরা তথা সারা বাংলাদেশই কিন্তু আপনাদের একটা হৃদয়ের একটা টান থাকে দেশের বাইরে থাকলে। দেশের বাইরে থেকে বিএনপির পাশে, বাংলাদেশের পাশে যতটুকু করতে পারে আমরা এগুলো করার চেষ্টা করি। জি 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 জি, অবশ্যই শুভকামনা আপনার জন্য, এবং আশা করি মাগুরা টকের সঙ্গে আপনি সবসময় থাকবেন, এবং আপনার ফেসবুক ওয়াল থেকে আশা করি এই প্রোগ্রামটা শেয়ার দেবেন, এবং আপনার ওখানে যারা বাংলাদেশে আছে তাদেরকে আমার এই ফেসবুক পেজ থেকে শেয়ার করাবেন। ধন্যবাদ ধন্যবাদ। আমরা যে কথাটি বলছিলাম, আপনার ভোটারদের কিভাবে আপনি ভোট চাবেন?
ভোটার বিন্দুর কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা ভোটার হয়েছেন অবশ্যই, সবাই তো আসলে আন্দোলনে থাকা সম্ভব হয়নি, হয়তো কেউ কর্মব্যস্ততা, অনেকেই সামর্থ্য থাকেও আসতে পারে নাই, অবশ্যই তাদের মন থেকে দলকে ভালোবাসত যায়, তারা কিন্তু ভোটার হয়েছে। আপনি একজন প্রস্তুত করি মহল বিভিন্ন নেতার মাধ্যমে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আমি সকলকে বলতে চাই, আসলে আপনারা ভাগ্যবান, আপনারাই নেতা নির্ধারণ করার জন্য উপর আল্লাহর তরফ থেকে আপনাদেরকে ভোটার বানানো হয়েছে। তো আপনারা সঠিক নেতৃত্ব, যে দলকে চালাইতে পারবে, দলকে গুছাইতে পারবে, দলের সঠিক নেতৃত্ব দিতে পারবে, আপনারা অবশ্যই তাকেই ভোট দেবেন, আমি হই আর যেই হোক। কারণ আমার যদি যোগ্যতা থাকে যে এই ছেলে, এই লোক একদম বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারবে এবং দলকে গুছাইতে পারবে, দলে আপনার মূল্যবান ভোটটি দিবেন, আমি এটা আশাবাদ ব্যক্ত করি। কারণ এটা আমার কাছে, আমি রাজপথে রক্ত দিয়েছি। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালয়েশিয়া থেকে বলছি। আমি বর্তমানে মালয়েশিয়াতে অধ্যয়নরত অবস্থায় আছি। জি। তো আমরা যারা বিদেশে আসলে অধ্যয়নরত অবস্থায় থাকি, তো তারা হচ্ছে আপনার, বিশেষ করে আপনার মাগুরা কোথায় বাড়ি? চিন্তাধারা যেগুলো মাগুরা পান্না। আমি বর্তমানে মালয়েশিয়াতে অধ্যয়নরত অবস্থায় আছি। তো আমার যে মেন মেসেজটা আপনার প্রার্থীদের কাছে থাকবে সেটা হচ্ছে গিয়ে, আপনি ফেসবুকের সাউন্ডটা একটু কমিয়ে নিন। যখন একটা দেশ তখনই উন্নত হবে যখন সেই দেশের ছাত্র জনতা তাদের সঠিক জায়গায় তারা থাকবে। তো বাংলাদেশের যেই দলটি ক্ষমতায় আসুক না কেন বা যারাই থাকুক না কেন, আমার হচ্ছে সবার প্রতি একটা মেসেজই থাকবে, সেটা হচ্ছে তারা যেন ছাত্রদের প্রতি, ছাত্রদের জীবনের উন্নয়নের প্রতি তারা যেন একটু সদয়বান হন। কারণ ছাত্রদের আসল জায়গা হচ্ছে স্কুল, কলেজ, সৈনিক। তো আমি বিশ্বাস করি তিনি যদি ক্ষমতায় আসেন, ইনশাল্লাহ ছাত্রদের জন্য তিনি এই ইনোভেটিভ কাজগুলো করতে পারবেন। কারণ দিন শেষে একটা দেশের ছাত্ররা যত এগিয়ে থাকবে, দেশটা কিন্তু দিন শেষে ততটাই এগিয়ে থাকবে। জি জি জি, এই ছাত্ররাই কিন্তু আপনারা আন্দোলন করে এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা সেই বাংলাদেশে বসে এখন কথা বলছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনি মাগুরা টক দেখছেন এর জন্য আরেকবার ধন্যবাদ। এবং এখানে একজন শিক্ষক বসে আছেন এবং তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ। আমি এই জন্যই বলবো বর্ষিয়ান রাজনীতিবিদ। আমার চোখে দেখা এই দুইজনই কিন্তু রাজপথের লড়াকু সৈনিক এবং একই সময় থেকে রাজনীতি করে আসছেন। তো আশা করি দুজনের জন্যই আপনার শুভকামনা থাকবে, আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। আপনি শুনতে থাকুন, হ্যাঁ শুনতে থাকুন, আর এই ফেসবুক শেয়ার দিয়ে মানুষের কাছে ছড়িয়ে দেন, আমাদের বাঙালি ওখানে যারা আছে তাদের কাছে ছড়িয়ে দেন, এবং আমাদের মাগুরাবাসী সহ বাংলাদেশের যারা আছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং এই দুইজন মাগুরার কৃতি সন্তানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে বলছি। জি জি, আপনার বাড়ি কি মাগুরা? জি বলুন। নির্বাচনে তো হরিদ্বারের একটু জোরে বলুন। ফরিদপুর মাগুরা নাম করা, জি, ওরা অনেক আগের থেকে বিএনপি করে। জি জি, অনেক আগের থেকে বিএনপি করে। 5 তারিখে দুধরায় পুলিশায় তারা গরম মুসলিম লীগ এই শুধু আগে থাকে। জি 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 জি, অবদান বুঝে গেলে চলবে না। না, ওনাদের অবদানও ভোলা যাবে না। এবং আমার আরেকজন যে ক্যান্ডিডেট আছেন ফরিদ খানের বন্ধু, ওনার পরিবারকেও আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াশিকুর রহমান কল্লোল এবং তার আরেকজন ভাই মারা গেছে শান্ত, তিনিও কিন্তু রাজপথের লড়াকু সৈনিক। ওনার পিতাও ছিলেন উজ্জ্বল কল্লোল, বললে সবাই চেনে উজ্জ্বল কল্লোল, যখন রাজপথে তারা ছিলেন, এবং ফরিদ খান, পিপুল খান এই নামেই চেনে মানুষ। তারপরেও আমরা নতুন প্রজন্মকে জানানোর জন্য আমরা কিন্তু মাগুরাবাসী খুবই সহনশীল, এবং আমাদের এই যে একটা বিউটি কিন্তু দেখেন গণতন্ত্রের, আমরা এই দুজনকে একসাথে হাজির করতে পেরেছি, এটাও আমাদের একটা সার্থকতা। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন। আমরা আরো 10 মিনিট থাকবো লাইভে, দেখতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, আর একটু আজানটা হোক, আমরা এমনি একটু কথা বলি, চলুক। আমরা আজানের বিরতি নিচ্ছি, আজানটা হোক,
আজান শেষ হয়ে যাবে, তারপরে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমাদের লাইভটা চলমান থাকবে, বসে থাকবে, নাইলে কেটে দিলে আবার এই ফ্লোটা থাকবে না। 5 আমার এই জায়গা শোনা যাচ্ছে, আর 5 মিনিট, আর 5 মিনিট আমরা বলতে থাকি, সমস্যা নেই, 5 মিনিট। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মাগুরাবাসী যে এই দুইজন রাজনীতিবিদের জনপ্রিয়তা আকাশচুম্বী এবং মাগুরার কৃতি সন্তান। তারা যথেষ্ট সহনশীল এবং যথেষ্ট মানবিক। তারা যেভাবে উত্তর দিয়েছেন, একে অপরের বন্ধু। আমি তাদের দুজনকে একসাথে এক টেবিলে আনতে পেরেছি, তার জন্য আপনাদের দুজনের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন শাহিনুর ইসলাম ফেসবুক পেজ, এবং ভবিষ্যতে যারা দেখবেন এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক ইউটিউব চ্যানেল এবং শাহিন মাগুরা টক ফেসবুক পেজ এবং মাগুরা টাইমস 24.com এর ফেসবুক পেজে দেখতে পাবেন। এবং এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স এবং ড্রিম মাশরুম সেন্টার মাগুরা এবং মাগুরা টাইমস 24 এর সৌজন্যে। আসলে আমরা আজান হচ্ছে, আমরা একটু এই জন্য বিরতিতে আছি। আজান শেষ হলেই আমরা আর 5 মিনিট হয়তো এই সরাসরি প্রশ্ন উত্তর পর্বে থাকবো, তারপরে আমাদের লাইভটি শেষ হয়ে যাবে। আপনারা এতক্ষণ যারা দেখলেন এবং ভবিষ্যতে দেখছেন, আপনারা কষ্ট করে আমাদেরকে ফোন দিয়েছেন, দেশের বাইরে থেকে, দেশের ভিতরে থেকে প্রচুর মানুষ আমাদের ফোন দিয়েছেন, এবং তাদের যে উত্তর, সাবলীল উত্তর, তাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ অবস্থান থেকে উত্তর দিয়েছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং দুইজনেই অনেক জনপ্রিয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ওনারা এও বলেছেন যে যদি ফরিদ খান হেরে যায় তাহলে সহযোগিতা করবে উজ্জ্বল সাহেবকে, এবং উজ্জ্বল সাহেব যদি হেরে যায় তার দল এবং তাকে যেভাবে সহযোগিতা করা দরকার ঠিক সেভাবেই সহযোগিতা করবে। আজান শেষ হয়েছে, আমরা আর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট ছোট করে উত্তর দেবেন। রাজনৈতিক আইকন কে আপনার? আপনার সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা কি আপনার? একটু জোরে বলবেন। আমরা বিষয়টা থেকে মানুষের কাছে মানে ঘন ঘন না যেতে পারা, কমিউনিকেশন একটা ব্যাপার, সেটাকে আশা করি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। যেখানে যেতে পারবেন না, আপনার প্রত্যেকদিন হয়তো ফেসবুকে একটা মেসেজ দেবেন, যে মেসেজ পেয়ে আপনার যারা কর্মী আছে, আপনার যারা ভক্ত আছে, তাদের কাছে পৌঁছে যাবেন। সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা কি আপনার? সব থেকে বড় রাজনৈতিক ব্যর্থতা হলো এই স্বৈরাচার সরকার দীর্ঘমেয়াদী বাংলাদেশের মাটিতে থাকা। আন্দোলন নাকি নির্বাচন, কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেন? আন্দোলন। আপনি? এই মুহূর্তে মাগুরার জন্য সবচেয়ে বড় স্বপ্ন কি আপনার? মাগুরা একটা সুন্দর মডেল শহর তৈরি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হচ্ছে নদী, যেখানে জলাবদ্ধতা থাকবে না, যেখানে ওয়ার্ডে পানি উঠবে না, যেখানে বেকারত্ব দূর হবে, তারপর শিল্প কলকারখানা গড়ে উঠবে, তারপর শিক্ষার মান, চিকিৎসা সেবা, এই সমস্ত বিষয়। আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমার সর্বপ্রথম স্বপ্ন হলো মাদক মুক্ত করা মাগুরা। এই মাদক মুক্ত না হলে মাগুরার অশান্তি যাবে না, গ্যাঞ্জাম বাড়ানো যাবে না। আমার প্রথম থাকবে মাদকের বিরুদ্ধে লড়াই করা। ধন্যবাদ। হ্যাঁ নাই না উত্তর দেবেন, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা দেশে বিদেশে এবং অনেক ইয়াং জেনারেশন দেখে, তাদের জন্য একটু রেখেছি। গত 17 বছরে মামলা কয়টি হয়েছে আপনার? আমার 30টার উপরে মামলা হয়েছে। আপনার পরিবারের? অনেক, বলে বোঝানো যাবে না, 75টা মামলা। ধন্যবাদ। রাজপথে আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন? এটা বলার অপেক্ষা রাখে না। আপনি কি করেছেন? যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে? আমি হচ্ছে 90 আন্দোলন করছি, তারপরে হচ্ছে এই যে 24-এর যেটা, যে আমরা ছাত্রদের সহযোগিতা করা এবং উজ্জীবিত করা। ধন্যবাদ। তাদেরকে আমি সবচেয়ে বড় বিষয় হচ্ছে 4 তারিখে যেটা, জি, মানে খুবই আমাদের রাত্রির জানা যায় যাওয়া শহরের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার ছিল, যেহেতু নতুন ব্রিজ বানানো, এখানে পুলিশ ব্যারিকেড পাওয়া যায়। তো তার ভেদ করে আমি আমাদের দুজনকে নিয়ে গেছি,
তারা হচ্ছে যেতে যাচ্ছিল না, কিন্তু আমরা যে আসলো তাকে দেখা যায় পুলিশ কিছু বলে নাই। আমরা যে দলের গণতন্ত্র রক্ষা করতে সর্বদা সম্মতি দেবেন যে অবশ্যই আপনি? অবশ্যই শুধুমাত্র নিজের জনপ্রিয়তায় ভোট চাইবেন আফসোস না, কখনো না। আপনি? নিজের জন্য বলতে হবে না, তো আমার মাগুরার মানুষকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন যে আপনি সাধারণ সম্পাদক হলে সত্যিকারের পরিবর্তন আনবেন? কিভাবে আশ্বস্ত করবো? সুন্দর একটা কমিটির মাধ্যমে, সুন্দর একটা সংগঠনের মাধ্যমে আগে আমি বাংলার মানুষকে আশ্বস্ত করবো যে বাংলার উন্নয়ন হবে, এখানে ভালো লোক দিয়ে, এখানে ভালো ভালো লোক দিয়ে কমিটিটা করা হবে, ঠিক আছে? এটা আমি আশ্বস্ত করে নেবো। আপনি? আমি তো আগেই বলেছি যে স্বচ্ছতার জবাবদিহিতা আমার থাকবে এবং কে বলছেন, কোথা থেকে বলছেন? ঐক্যবদ্ধ বিএনপি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মাগুরা থেকে বলছি। জি জি আমি প্রথমেই বলতে চাই যে আমি এই নির্বাচনে ফরিদ খান কাকাকে বিজয়ী হিসেবে দেখতে চাই। জি জি আমি আমার বাবা, ফরিদ খান কাকা আমার বাবার বন্ধু। আমি আমার বাবার মুখে তার রাজনৈতিক এবং ব্যবসায়িক তার অনেক গল্প শুনেছি যে সে মানুষের জন্য অনেক কাজ করে। সে জুলাই আন্দোলনে কিভাবে পুলিশে ছিল বা সে মানুষের জন্য যা যা করে এগুলো জি, জি, আমার জি। বাবার মুখে শুনেছি। এই জন্য আপনার নাম বলুন। চাই যে কি? আপনার নাম কি? আমার নাম জি জি জান্নাতি। জান্নাতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের মাগুরাটকে ফোন করেছেন, বিশেষ করে আপনি একজন নারী হয়ে ফোন করেছেন, এর জন্য আরো ধন্যবাদ। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, করব? জি, যদি ফরিদ খান হেরে যায় তাহলে ফরিদ খানের কি করা উচিত? যদি ফরিদ কাকা হেরে যায় তাহলে তার উচিত আহ, যে অন্য মানে আমি বাবার মুখে যেটা শুনেছি যে সে আসলে এই পদ না, আরো বড় পদে তৈরি হওয়ার মতো প্রার্থী। আমরা আশা করবো সে হেরে গেলে, যদি হেরে যায় ইনশাল্লাহ সে জিতে যাবে। আর যদিও সে হেরে যায় তাহলে দোয়া করবো যে কাকা যেন মানে মানে আরো বড় পদের জন্য লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। জি ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আহ, আপনার কি শেষ বক্তব্য? আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আগামী প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করতে আপনার পরিকল্পনা কি? কিন্তু দেখেন যে বাংলাদেশের ধীরে ধীরে যে অবস্থা চলছে, যে এক সময় হচ্ছে রাজনীতি করত শিক্ষক এবং অ্যাডভোকেটরা, আজকে দেখেন যে শিক্ষকরা কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। দলের ভিতরে ঐক্য আনার জন্য আপনার কি প্ল্যান থাকবে? প্ল্যান থাকবে যে আমি মানে যারা হচ্ছে প্রকৃত মানে লড়াই করা, মানে যারা প্রকৃত হচ্ছে মানে জাতীয় যোদ্ধা এবং নিবেদিত সৎ যোগ্য লোককে সমিতি করার চেষ্টা করব। নতুন প্রজন্মকে কিভাবে রাজনীতিতে টানবেন? আমরা আসলে রাজনীতি অনেক গুণীজনদের দেখেছি, গুণীজনদের থেকে হ্যালো, শিখেছি। সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে বলছিলাম। জি জি বলুন। প্রতিবেদন দেখলাম দর্শক। জি জি আপনি টকশোই ফোন করেছেন, বলুন হ্যাঁ হ্যাঁ, কি জানতে চান? একটি তিনজনই মানুষ যাচ্ছে না। দুইজন আছেন আমাদের মাঝে, একজন অনিবার্য কারণবশত উপস্থিত হন নাই, আমরা তার জন্য শুভকামনা জানাই। আমাদের মাঝে দুজন রয়েছেন, আপনি ফেসবুকে হয়তো দেখছেন, ফরিদ হাসান খান এবং তানভীর রহমান উজ্জ্বল, দুজনই সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আপনি কি জানতে চান বলুন। জি জি সবাই চাইছে আচ্ছা ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি এবং দর্শকরা বুঝতে পেরেছে, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আগামী প্রজন্মকে কিভাবে রাজনীতি টানবেন সেটা আপনি বলবেন, আর দলের ভিতরে ঐক্য ফিরিয়ে আনার জন্য আপনার বার্তা কি? নতুন প্রজন্মকে কিভাবে রাজনীতিতে টানবেন এবং দলের ভিতরে ঐক্য ফিরিয়ে আনার জন্য আপনার কি প্ল্যান থাকবে? সিনিয়রদের থেকে ভালো কিছু অবশ্যই যার আদর্শকে বুঝে ধারণ করে আমাদের সিনিয়রদের থেকে যেভাবে আমরা রাজনীতি রাজনীতি শিখেছি, আমরা সেইভাবে ঠিক আমাদের নতুন প্রজন্মদেরকে এই রাজনীতিতে আমরা আমাদের পরে তারাই আসবে, ভালো ছেলেপেলে যারা রাজনীতি করতে সম্পৃক্ত, তাদেরকে আমরা ভালো ভালো শিক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তারাও শিখবে,
সেটা আমরা তাদেরকে স্বীকার করলাম। যারা ভোট দেবেন তাদের জন্য আপনার শেষ কথা কি? যারা ভোট দেবেন, আমি আবারও বলছি যে সততা, তারপরে দায়িত্বশীলতা এবং গ্রুপিং নিরসনকল্পে আপনারা যোগ্য দেখে শেষ, জি জি, যারা ভোট দেবেন আপনার শেষ কথা কি? যারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই দলের যেই নমিনেশন নিয়ে আসুক, যেই দলীয় টিকিট নির্বাচনে পাক, তাকেই যেন ভোট দেয়, তাকেই যেন জয়যুক্ত করে। তাই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই কিন্তু এই এই নির্বাচন, এই গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যেই কিন্তু এই নির্বাচন। এবং আমরা একত্রিত হয়ে যেই নমিনেশন পাক তাকে আমরা জয়যুক্ত করবো। এবং আমি মোহাম্মদ শরীফ হাসান খান কাপ-পিরিচ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমি চাইবো যে তারা যেন আমাকে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এবং মাগুরা একটা মডেল পৌর বিএনপি গড়ার সুযোগ করে দেন। জি, আপনার বক্তব্য ভোটারদের। একেবারেই বলছি যে সততা, তারপর যোগ্যতা এবং দায়িত্বশীলতা ও ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষ্যে ধন্যবাদ জনাব তানভীর রহমান উজ্জ্বল এবং ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরিদ হাসান খান। আমার আর নতুন করে বলার কিছু নেই, মাগুরাভাষী আপনারা সবাই তারা চেনেন, যারা চেনেন না তাদেরকেও বলে রাখছি আমাদের এই হেভিওয়েট প্রার্থী। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আরেকটি ফোন কল এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগুরা থেকে বলছিলাম, এসএম মাসুদুজ্জামান। জি, কি জানতে চান বলুন। আমি দুজন প্রার্থীর বিষয়ে আমি সামান্য কিছু কথা বলতে, তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি বলুন বলুন বলুন। আমি বলতে চাই যে বাংলাদেশের যে বিগত জাতীয় সরকারের যে লং টাইম 17 বছর, জি, এই 17 বছর মাগুরা বিএনপির যারা নেতা বা কর্মী ছিল, এই 17 বছরে তারা পরোক্ষভাবে বাস্তব ক্ষেত্রে আগান বাগান, কাঠের বই, আখের বই, শিলের গর্তে, বাঁশের গর্তে, মানে একেবারে নিষ্ক্রিয় হবে বাড়ির মাথাতে বলতে পারিনি এরকম কয়েকজন লোক আছে। তার মধ্যে আমি যতটুকু জানি অমিত খান নাম্বার 1। জি, সে জীবনে কখনো তার বাড়ির বেডে ঘুমাতে পারেনি। জি জি জি, এই যে 17টা বছর, 17টা বছর একটা ছেলে প্রায় অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে। জি জি, একটা ছেলে জন্মের পরে প্রায় অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। জি 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 জি, আমরা আপনার কথাটি বুঝতে পেরেছি এবং আপনি এটাও হয়তো জানেন। আচ্ছা বলুন, আর কি বলতে চান? এখন আমি বলতে চাই যে আসলে ভোট তো একটা মানুষের মানবিক ব্যাপার, একটা মানুষের মানবিক ব্যাপার ভোট। এই ভোটটা দিবে তার বিবেকের কাছে প্রশ্ন করে ভোট দেবে। কিন্তু আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা চিন্তা করি, তাহলে মাগুরা জেলার সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আমার তো যাতায়াত বাতাই করার কিছু নেই। এখানে তো নামকার পরীক্ষা। জি, আপনি এটা বলতেই পারেন, অসুবিধা নেই, আপনার একান্তই ব্যক্তিগত মতামত। কিন্তু আপনারও জেনে রাখা উচিত আমার একজন প্রার্থী আছেন উজ্জ্বল সাহেব, তার পরিবারও কিন্তু জেল, জুলুম, অত্যাচার। জি জি জি, সম্মানীয় স্যার, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। এবং আমাদের আরেকজন নেতা আছে ওনার ভাইয়া কল্যাণ সাহেব, আমাদের যুব দলের সভাপতি। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে যথেষ্ট সম্মান করি, অনার করি। কিন্তু আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন কর্মী হিসেবে এবং ত্যাগী নেতা হিসেবে, জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ওনারা উত্তর দেবেন। ধন্যবাদ, শুনতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, অবশ্যই কথা বলা যাবে। আপনি কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দেন। ইটালি থেকে? জি জি, বলুন বলুন। প্লিজ বলুন।
তারিখে উঠে জুলাই গুলিবিদ্ধ হয়েছিলেন উনি। জি জি আবার 15 বছর ধরে এখন অনেক কিছু হোটেল করে যাচ্ছেন। তো আমরা চাচ্ছিলাম যে উনি জয়যুক্ত হতো আর কি। জি 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 আমাদের মতামত জানানোর জন্য আমি একটু কল করলাম। জি ধন্যবাদ। আপনার আপনার নাম বলুন, আপনার নাম কি? জি আমার নাম রিয়া। রিয়া। রিয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। জি জি, আপনি সুদূর ইটালি থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন। আপনি মাগুরা মায়ের কৃতি সন্তান। আপনারা ভালো থাকবেন ওখানে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর একটা মাগুরাকে উপহার দিতে পারি। এই আমরা সবাই মিলেই আমাদের মাগুরাকে গর্ব। দেখুন, আমাদের মাগুরা কিন্তু একটি দরিদ্রতম জেলার ভিতরে একটি সবচেয়ে দরিদ্রতম জেলা। এখানে নাই কলকারখানা, নাই ইন্ডাস্ট্রি, নাই বেকারত্ব দূরীকরণের কোনো ব্যবস্থা। তো ওনারা হয়তো এটা মেগা পরিকল্পনা লাগে এখানে, যদি বিএনপি ক্ষমতায় আসে তখন এটার বাস্তবায়ন হবে। কিন্তু আপনারা দূর থেকে যে মাগুরাকে ভালোবাসেন, বাংলাদেশকে যে ভালোবাসেন, আপনি কি এই দুইজনের কাছে কোনো কিছু জানতে চান? আপনি এই দুজনের কাছে কি কিছু বলতে চান? জি জি জি, আপনি প্রোগ্রামটা শুনুন এবং আপনি যে মাগুরা টকের সঙ্গে আছেন এর জন্য বিশেষভাবে ধন্যবাদ আপনাকে। জি জি, কাছে থেকেও দূরে থেকেও আপনি কাছে আছেন এবং মাগুরাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন। আমরা সবাই মাগুরাকে ভালোবাসি তথা বাংলাদেশকে ভালোবাসি। আপনি শুনতে থাকুন, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্বপন বলছি, মাগুরা থেকে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। জি জি প্লিজ। আপনার টক শো দেখতেছি, এখানে যে পরীক্ষাগার সাথে আমি ছিলাম রাজপথে, গুলি খেলতে, এটা আমার সচক্ষে দেখা। আমি চাই যে মাগুরা। জি ধন্যবাদ ধন্যবাদ। সম্পাদক হিসেবে এটা জি জি জি, এটা আপনার ব্যক্তিগত মতামত, এটা আপনি চাইতেই পারেন। আমরা যে দুজন প্রার্থী আছে দুইজনের জন্যই আমাদের শুভকামনা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, আপনি আমাদের সঙ্গে আছেন, ফোন করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই যে ফোনগুলো আসলো, সেই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনারা দেখলেন, মাগুরার মানুষ দেখলো, আমি এ পর্যন্ত এ যাবৎকাল যত প্রোগ্রাম করেছি, আমার মনে হয় আজকে আমার এই প্রোগ্রামটা সার্থক। যারা আসলে ফোন করেছেন তাদেরকে আসলে সবাইকে ধন্যবাদ। আসলে তারা মাগুরা নিয়ে যে চিন্তা ভাবনা করতেছেন, মাগুরাতে একটা গুরুত্বপূর্ণ পৌর বিএনপি নির্বাচন হতে যাচ্ছে, এটা আসলে যে সারা বিশ্বে যারা মাগুরা, তাদের মাগুরাবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে ধন্যবাদ যে তারা মাগুরার যে বিএনপি নিয়ে তারা আসলে মাথা ঘামাচ্ছেন। কারণ মাগুরা নিয়ে তারা ভাবছে যে মাগুরার বিএনপি কিভাবে করলে, কাজ দ্বারা করলে ভালো হয়, এটা আসলে তারা চিন্তা করতেছে। কারণ অধীর আগ্রহে আমরা কিন্তু কাউকে বলে শিখার আপনি মাগুরা টক তারা দেখতেছে এবং তাদেরকেও নিশ্চয়ই ভালো লাগতেছে যে আসলে মাগুরা কিভাবে করলে এই বিএনপিটা রক্ষা পাবে বা বিএনপি সঠিকভাবে আপনি একটু প্রাণবন্ত ভাবে বলেন, আমরা হাঁপিয়ে গিয়েছি আসলে দীর্ঘ লাইভ। আমাদের আসলে নির্বাচন তো, আমাদের মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকের কাছে আমাদের সমর্থন আদায় করতে হচ্ছে। যাই হোক, আমি একটা কথাই বলবো যে আমি আজকের যে প্রোগ্রামে আমাদেরকে দেখেছে এই মিডিয়া, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে পারি যে দল অন্তত আমার কাছে নিরাপদ থাকবে এবং আমার দ্বারা কোনো নৈতিক দলের অবস্থায় হবে না, নৈতিকতা বিবর্জিত কোনো কাজ হবে না। দলের স্বার্থে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করব। আপনি আর কিছু যোগ করবেন? এবং আমার মার্কা হচ্ছে তালা। আমি কি আর বলবো, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নির্বাচনটা, পুরো বিএনপি নির্বাচনটা। টোটাল মাগুরাবাসী এবং মাগুরা থেকে যারা বাইরে আছে তারা অধীর আগ্রহে এই নির্বাচনটা দেখতে। আসলে এটা এরকম নির্বাচন আগে কখনোই মনে হয় সংসদ নির্বাচন এরকম হয়নি। তো অধীর আগ্রহে অপেক্ষা করছে একজন নেতা নির্বাচিত করার জন্য। কে হয় কি হয়, আসলে খুব ভালো লাগছে। হার জিত পরের বিষয়, মানুষ যেটা নিয়ে ভাবনা চিন্তা করতেছে, এটা আমার কাছে খুব গৌরব অর্জন। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের দুজনকে।
আপনারা বিজয়ী হন, এবং যদি হেরে যান তাহলে দুজন দুজনকে সহযোগিতা করবেন, এবং আরো যারা প্রার্থী আছে তাদেরকে নিয়ে আমি অনুষ্ঠান করব। আশা করি একটু পরে আরেকটা অনুষ্ঠান শুরু হবে, সেই অনুষ্ঠানও আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি। এবং দেখলেন তাদের পরিকল্পনা, ভীষণ মিশন, এবং মাগুরাতে এই দুইজন প্রার্থী এত জনপ্রিয়, সেটা আপনারা, আমাদের এই অনুষ্ঠান কিন্তু আরো আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেশ এবং দেশের বাইরে যে মাগুরা টক অনুষ্ঠান দেখে সেটা আপনারা দেখলেন, এবং আপনাদের কারণে এই ফোনগুলো এসেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, এবং এই অনুষ্ঠান এতক্ষণ যারা দেখলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।